আমার নামে প্রমিস করছিস কেন? আমাকে মেনে আমার সব সম্পত্তির মালিক হতে চাস? তোমার সম্পত্তি তো আমার চাই না নির্ণয় ভাই, তাই তোমারে মারার প্রশ্নই আসে না। তাহলে কি চাই তোর? এক ভ্রু নাচিয়ে রোজার দিকে তাকিয়ে থাকে নির্ণয়। বাচ্চা মেয়েটা হঠাৎ করে কেমন ব্লাশ করতে থাকে। আমার তো তোমাকে চাই নির্ণয় ভাই। বড় হয়ে আমাকে বিয়ে করবে তো তুমি? এইটুকু এক মেয়ে মুখে বিয়ে নিয়ে কথা শুনতে নির্ণয়ের রাগ যেন তিরতিরিয়ে বাড়তে থাকে। মুখে গাম্ভীর্য আর রাগী চোখে রোজার পানে তাকিয়ে ধমকের স্বরে বলে, নাক বরাবর এক পাঁচ মেরে থোপড়াটাই পাল্টে দিব তোর। তখন একাই বিয়ের শখ মিটে যাবে। বচ্চাত মেয়ে। সে তুমি যাই বলো, মারো কাটো আদর করো, বউ তো আমি তোমারই হব। মনে মনে কথাগুলো বলে নিজেই মুচকি হাসলো রোজা। এই পরিস্থিতিতে তার কিনা ভয় পাবার কথা, সেই পরিবেশে অনায়াসে হেসে চলেছে সে। এতে অবাক না হয়ে পেরে উঠল না নির্ণয়। ঘড়ির দিকে তাকাতেই বেরোনোর জন্য ব্যস্ত হয়ে উঠে সে। রোজ, ভেতরে যা। নির্ণয়ের কথায় থুরি পাত্তা দেয় রোজ। ধপ করে নির্ণয়ের পায়ের কাছে বসে পা জড়িয়ে নেয় সে। বিরক্তিতে চসূচক শব্দ আওড়ায় নির্ণয়। তাকে এখনই যেতে হবে, এই মেয়ে তাকে ছাড়তেই চাইছে না। হোয়াট হ্যাপেন্ড? এইভাবে পায়ে পড়ছিস কেন তুই? লিভ মি রোজ। নির্ণয়ের পা থেকে চোখ সরিয়ে মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, আগে বলো আমাকে নিবে তোমার সাথে? জানো তোমার সাথে যাব বলেই আজ পাপাকে বলে স্কুল বাঙ্ক করেছি। রোজার মুখের পানে তাকিয়ে মাস্কের ভিতর থেকে দীর্ঘশ্বাস ফেলে নির্ণয়। নিজেকে শান্ত করে আবারও তাকায় মাটিতে বসে থাকা মেয়েটার দিকে। পা ধরে বসে থাক। বন্য গেছ। আমি তোকে সাথে নিচ্ছি না। নির্ণয়ের এক কথায় চোখ উপচে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগে রোজার। ছোট মনের জমছে ঘন কালো মেঘ। মুখ নিচের পানে রেখে টুপটুপ করে পানি ফেলছে চোখের। হাসজ্জ্বল মুখটা মুহূর্তে মিয়ে যায় গভীর অতলে। কণ্ঠে একরাশ অভিমান জমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে, জানো আজ আমার বেস্ট ফ্রেন্ড তানিয়ার বার্থডে ছিল। আমাকে বারবার বলেছিল স্কুলে যেতে, পাপাও বলেছিল আমায় স্কুলে যেতে। তবে আমি আজকে তোমার সাথে সময় কাটাবো বলেই তো আমাকে মাম্মামকে আমার শরীর ভালো লাগছে না বলেই স্কুল বাঙ্ক করলাম। আর সেই তুমি কি না এখন এমন করছো? আমি কি তোকে একবারও বলেছি আমি তোকে সাথে নিয়ে ঘুরবো? রোজা মাথা নাড়িয়ে না বুঝায়। আমি কি তোকে বলেছি স্কুল না যেতে? এবারও মাথা নাড়ে রোজা। তাহলে সকাল সকাল আমাকে না জ্বালিয়ে তোর ভাইকে গিয়ে জ্বালাতে পারিস না? আমাকে ছেড়ে তাকে গিয়ে ধর। মেরি মা। এ মা, তুমি আমার মা ডাকছো কেন? আমি তো তোমার মা নই। আমি তোমাকে এত 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 ভালোবাসি নির্ণয় ভাই। আমি তো তোমার বউ হতে চাই, মা নই। তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে আমার, তাই তো আমি স্কুলে যাইনি। এমনকি তানিয়ার জন্মদিনেও নয়। কতটা ভালোবাসিস আমাকে? নির্ণয়ের এই প্রশ্নের মানে কোমল হৃদয়ের মেয়েটি কি বুঝলো কে জানে। নির্ণয় পা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভেজা চোখ জোড়া হাতের সাহায্যে মুছে নিয়ে চোখ মেলালো নির্ণয়ের। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে সে। তবে নিজেকে শান্ত করার বিন্দু পরিমাণ প্রয়াস যেন নেই তার মাঝে। তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট সাথে সমান তালে হেঁচকি দুটোর সংমিশ্রণে এই উত্তর নির্ণয়ের মনকে শান্ত করতে পারলো কিনা কে জানে। তবে হয়তো এতটা আশা করেনি সে। ঠোঁটের করে অদ্ভুত এক হাসির রেখা তার। বাতাসে একটা ভেজা গন্ধ। তারপরেই শুরু হলো রিমঝিম বৃষ্টি। চারিপাশে নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ। জানালা ভেদ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিতে থাকে নির্ণয়ের উদাম শরীর। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা পানির কণা এসে জমা হয়েছে প্রশস্ত বুকে। খালি শরীরে নরম দুটো হাত আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে তাকে। পানির ফোঁটাগুলো যেন লেপে দিচ্ছে পুরো শরীর। নরম ওষ্ঠের ছোঁয়া পিঠে পেতে চোখ বুজে নেয় সে। অতীতের সমাপ্তি টেনে হাত রাখে নরম হাতে। ছলনায় মেতেছিস? আহ, নরম হাত দুটো যেন আরো অনবরত বিচরণ করতে থাকে নির্ণয়ের বুকে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বুক থেকে হাত টেনে ঠোঁট ছুঁয়ে দেয় তাতে। তোকে পাওয়াতে কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন রোজ? কেন তোকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় আমাকে ক্ষয় হতে হচ্ছে? তোকে যে আমার ভীষণ প্রয়োজন, তবু কেন প্রতিনিয়ত আমাকে হারানোর ছলনায় নেমেছিস তুই? ভালোবাসি নির্ণয় ভাই। আবারও ছলনা। হো হো করে হেসে উঠল নির্ণয়। হাসির মাঝেই বুকে চাপা কষ্টগুলো যেন বুকের ঠিক মাঝ বরাবর গিয়ে জমা হয়েছে। হ্যাচকা টানে সামনে এনে জানালার গিলে শক্ত করে চেপে ধরে রোজাকে। কিছুটা হকচকে আবারও নিজেকে সামলে নেয় রোজা। দৃষ্টি মেলায় ক্ষিপ্ত চোখ জোড়ায়। যে চোখে কিছু সময় পূর্বে এই নারীর জন্য ছিল হাজারো ব্যাকুলতা। শক্ত হাতের থাবায় গলা চেপে ধরতেই চোখের কোণে পানি এসে জমা হয় তার। নিজেকে শান্ত করার প্রয়াসে ঘন ঘন শ্বাস ছাড়ছে নির্ণয়। কি ভেবেছিস আমার থেকে পালিয়ে যাবে? দম আটকে আসছে রোজার। চোখ জোড়াও লাল হতে শুরু করেছে। পরাণ পাখি এ বুঝি যায় যায়। রোজার হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ সে। ধীরে ধীরে নিপতে থাকে মেলে থাকা সাদামণি চোখ জোড়া। কি হলো? হাই, মুখ খোল। আমি উম, মা মরে যাচ্ছি নির্ণয় ভাই।
ভাঙা ভাঙা কণ্ঠের এক লাইনের এই কথাতে আলগা হয় হাতের বাঁধন। বুকে মাঝে ধুপ করে ওঠে নির্ণয়ের। হাতের বাঁধন আলগা হতেই কাশতে থাকে রোজা। এতক্ষণের যায় যায় প্রাণটায় একটু আশার আলো ফিরে পায়। বড় নিঃশ্বাস নিয়েও লাভ হচ্ছে না। চিকচিক করতে থাকা চোখ জোড়ায় হয়তো বর্তমান অবস্থা বুঝাইতে সক্ষম। গলায় হাত রেখে অনবরত কাশতে থাকে সে। লেগেছে পাখি? দেখি কোথায় লেগেছে। ব্যস্ত হাতে গলায় থাকা রোজার হাত সরাতে নিলে ক্ষেপে ওঠে রোজা। এতক্ষণ শান্ত মস্তিষ্কে রক্ত সঞ্চালন যেন মুহূর্তে বেড়ে চলেছে। খপ করে ধরে ফেলে নির্ণয়ের হাত। এক ঝটকায় দূরে সরিয়ে নিজেকে স্বাভাবিক করতে আবারও ব্যস্ত সে। আপনি স্বাভাবিক হন। আপনি একজন সাইকো নির্ণয়। মুহূর্তে নির্ণয়ের পৈশাচিক সত্তা ফিরিয়ে আনে রোজার উচ্চারিত একটা শব্দ সাইকো। তেরে গিয়ে এবার গলা নয়, দুই আঙ্গুলে চেপে ধরে রোজার গাল। দাঁতে দাঁত খিচে বলতে লাগে, এই শালি, এই তোর মারের সালাম শালি, খুব কথা ফুটছে তাই না? তোর মুখে কুপুরু। উম হাতের সাহায্যে নির্ণয়ের হাত ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছে রোজা। তবে কোনোভাবেই না পেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে যায় সে। লাগছে খুব ব্যথা? খুব ব্যথা লাগছে তাই না? আমারও লেগেছে, ভীষণ লেগেছে। রোজার গাল ছেড়ে আঙ্গুলের সাহায্যে বাঁ পাশে বুকে হাট বরাবর দেখিয়ে দেয়। কিছুক্ষণ থেমে অনুভূতি পানিতে ফেলে আবারও সেই একই রূপে গাল চেপে ধরে। রোজার চোখে মুখে হিংস্রতা। কানে খুলে শোন, আমি তোর ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি। এই কথা তুই বিশ্বাস কর বা না কর, তাতে আমার বাল ছেঁড়া গেল। তোর ভালোবাসি মানে ভালোবাসি। তোর এই ফাকিং ডিপার্টমেন্টের থেকে নির্ণয় চৌধুরী টুনটুনের জোর অনেক বেশি। তুই আমার মানে শুধু আমার। পালাতে চাইবি, জানে মেরে দেবা। নির্ণয়ের মুখের কথা শেষ হতেই সাত পাঁচ না ভেবে আচমকা নির্ণয়ের বুকের মাঝে নিজেকে গুটিয়ে নেয় রোজা। বেশ অবাক হলেও কিছুক্ষণ আগে বিগড়ে যাওয়া মেজাজ নিয়ন্ত্রণে আনতে এটার খুব দরকার ছিল নির্ণয়ের। হঠাৎ করে ফোপানোর আওয়াজ কানে আসে। রোজ কাঁদছে। নির্ণয়ের জান কাচ্ছে। অস্থির হয়ে ওঠে নির্ণয়। দুহাতে আগলে নেয় তার শান্তি। কাঙ্ক্ষিত মানুষটির আশকারা পেয়ে এবার যেন বেশ জোর করেই কেঁদে দেয় রোজা। মেয়েরা নাকি প্রিয় মানুষের কাছে আদুরে শিশুর মতো হয়, তার জ্বলন্ত প্রমাণ নির্ণয়ের বাচ্চা বউ। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি প্রায় মিশিয়ে শরবত বানিয়েছে রোজা। তবুও যেন কান্না থামানোর নাম নেই তার। এই, তো কি গোয়েন্দা কি বানিয়েছে? হাত দিয়ে নাক মুছতেই নাক থেকে এক গাদা পানি হাতে লাগে রোজার। ভ্রুকুচকে রোজার কর্মকাণ্ড নিখুঁত পর্যবেক্ষণ করে নির্ণয় কেঁদে কেটে পুরো চেহারাটা পাল্টে ফেলেছে মেয়েটা। কি আবার সরকার? গা ছাড়া ভাবে সামনের দিকে এগিয়ে দুলতে থাকা রকিং চেয়ারে গিয়ে বসে নির্ণয়। বোকার মতো নির্ণয়ের দিকে তাকিয়ে কিছু একটা বুঝাতে চাইছে রোজা। এসব বালের সরকারের মাথায় তোর মতোই গোবর আছে, বুঝলি? তা না হলে তোর মতো এই ভোদাই নাকি গোয়েন্দা বিভাগে চাকরি করছে। হ্যাঁ, কি বলে তুমি? আমি কি? বলদের পেটে জন্ম নেওয়া আইসটা বলদ। রাগে গজগজ করতে লাগে রোজা। নাকের পাটি ইতিমধ্যেই ফুলতে শুরু করেছে তার। অপমানের প্রতিশোধ নিতে এগিয়ে গিয়ে বসে নির্ণয়ের কোলে। দুহাতে জড়িয়ে নেয় নির্ণয়ের গলা। ব্যাপার কি? এভাবে চলে বসছিস কেন? নাম বলছে আহা, কি চাই? যা চাইবো দেবে। না। নির্ণয় ভাই। কাঁদো কাঁদো ইমোশনাল ফেস বানিয়ে নির্ণয়ের গলা জড়িয়ে থাকে রোজা। চোখ জোড়া বন্ধ করে চেয়ারে দোল খেতে থাকে নির্ণয়। অভিমান করেছো নির্ণয় ভাই? চুপ করে চোখের পাতা মেলে তাকায় নির্ণয়। নিজের গায়ের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। কণ্ঠ ধরে এসেছে গলার মাঝে, কথাগুলো যেন জটলা বেঁধে ঘুরপাক ধরেছে। ধরা কণ্ঠে রিনরি নিয়ে বলে, তুই ছাড়া আমার কি আছে রোজ? বল, কি আছে? আমি বলছি, তুই ছাড়া কেউ নেই বলেই বুকে এত অভিমান জমিয়ে রাখা। তোর ভালোবাসি একটু কমতিতে হতাশে পড়ে আমার হৃদয়। নিশ্চয়ই জীবনে কে পূরণ করবে আমার সকল প্রত্যাশা? বল, কে পূরণ করবে? আপন বলতে শুধু তোকে চেনে, তোকে জানে। সকলে আমাকে কাঁদিয়েছে রোজ, সকলে কষ্ট দিয়েছে। তুই না হয় ভালোবাসা দিবি? কি হলো, দিবি তো রোজ? এতক্ষণ নির্ণয় বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল রোজা। শক্ত খোলসে মানুষটিও নিজেকে তার সামনে মেলে ধরছে। প্রাপ্তির শ্বাস ফেলে সে। আমি বলছি। বাকি কথা শেষ না হবার আগে গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ক্ষমতার বিচরণ শুরু করে নির্ণয়। তার ব্যক্তিগত নারীর ব্যক্তিগত জিনিসে ব্যক্তিগত পরিচর্যা প্রয়োজন। বেশ কিছু সময় গড়িয়ে রোজার ঠোঁট ছেড়ে গা ছাড়া ভাবে চেয়ারে গা এলিয়ে দেয় সে। ঠোঁটে গলিয়ে বেরিয়ে আসে সেই চিরচেনা বাঁকা হাসি। এক হাত জড়িয়ে রয়েছে রোজার ধনুকের মতন বাঁকানো কোমর। আমাকে যে ইয়চ্ছি কোন এই লিপ কিস আবিষ্কার করেছে রে? ব্যাটারে পাইলে ৭২ লাখে আগুন ধরিয়ে দেবো একদম। এটা কিস না থুতু খাওয়ার প্রতিযোগিতা? ওয়াক্থু। রোজার বলা কথায় থতমত খেয়ে যায় নির্ণয়। কথাগুলো মস্তিষ্কে প্রসেসিং হতে বেশ সময় নিয়েছে তার। হোয়াট রাবিশ, কি বলছিস এসব তুই?
যা সত্যি তাই বলেছি, আপনার সব থুতু আমায় খাইয়ে ছেড়েছেন, আপনার সিগারেট খাওয়া গন্ধ মুখ আমার মুখে লাগিয়েছেন। ছি, কি নোংরা ব্যাপার স্যাপার। কি কি বললি তুই? আমার মুখে গন্ধ? শুধু গন্ধ নয়, অসম্ভব বিশ্রী গন্ধ। এই মুখ আপনি আমার মুখে লাগিয়েছেন। আপনার নামে তো আমি নারী নির্যাতনের মামলা ঠুকে দিব, বলে দিলাম। হোয়াট? তোকে নির্যাতন করেছে আমি? কোনো সন্দেহ আছে? রোজ, শাট ইউর ফাকিং মাউথ। একে তো আমায় কিডন্যাপ করেছেন, আর একজন গোয়েন্দা সংস্থার সদস্যকে রাত বিরেতে কিডন্যাপ করেছেন। তার উপর আবার খাবার বদলে থুতু খাইয়েছেন। আমাকে কিডন্যাপের অভিযোগে আপনাকে আমি রিমান্ডে নিব, ওকে? আর ঘড়িতে চোখ পড়তে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় রোজা। টিকটিক করতে থাকা ঘড়িতে 5:07 তাকে ফিরতে হবে। আমায় ফিরতে হবে নির্ণয় ভাই, তো যা, কে আটকে রেখেছে শুনি? সত্যি ফিরতে হবে। ফ্ল্যাটে পাপ্পু একা, যেতে হবে নির্ণয় ভাই। হু ইজ পাপ্পু? মাই সন। যা বাবা, এক খেলাতে আমার বাচ্চা পয়দা হলো, আমি জানি না। তুই এতটা বেইমান কি করে হতে পারিস রোজ? হাও? কেন, তোমার ক্যালোরিতে কি শুক্রাণু নেই বলতে চাইছো? যা বাবা, শুক্রাণু নেই কখন বললাম? ওটা আছে বলে তো বাচ্চা পয়দা হয়েছে নাকি? জানালার পর্দা পেরিয়ে ভোরে মৃদু আলো এসে আলোকিত করতে শুরু করেছে পুরো ঘর। রাগী চোখে তাকিয়ে আছে রোজা। পরনে রাতের অফ হোয়াইট ক্রপ টপ, ডেনিম জিন্স, চুল এলোমেলো, চোখ দুটোতে নিগড়ে পড়ছে আগুন। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নির্ণয়। এগিয়ে যায় বিছানার পাশে থাকা বেড টেবিলের কাছে। পানি ভর্তি গ্লাস হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে আবারও যথাস্থানে রেখে আর চোখে রোজার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এইভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুই জানিস তোর রাগ আমার প্রলোভনের মতো। রোজা সামনে এগিয়ে এসে থেমে যায়। মুখোমুখি দাঁড়ায় তারা। চোখে চোখ, ভাষা নেই কিন্তু শ্বাসে উত্তাপ। রোজার গলা ছিল নরম কিন্তু ধমক মেশানো। হালকা হাসে নির্ণয়। তোর ঠোঁট কাঁপের আগে, কিন্তু আমি জানি সেগুলো আসলে আমাকেই চায়। ঠোঁট চেপে ধরে রোজা, কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারে না। দ্রুত এগিয়ে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নির্ণয়কে। পড়ে যায় নির্ণয়। চোখে শখ কিন্তু ঠোঁটে হাসি। রোজা ঝুঁকে আসে তার গালের কাছে, ফিসফিস করে বলে। নির্ণয় ঘাড় বাঁকিয়ে বলে, ছিঁড়ে ফেল, তোর স্পর্শে ছিন্ন ভিন্ন হতেও রাজি আমি। রোজা এক পা দিয়ে বিছানায় উঠে নির্ণয়ের উপর চড়ে বসে ঠোঁটটা নিজের দাঁতে হালকা কামড়ে বলে। নির্ণয়ের ঠোঁট ছিঁড়ে হালকা কেটে যায়, রক্ত ঝরে পড়ে। রোজা আঙ্গুল দিয়ে সেটার স্পর্শ নিয়ে ঠোঁটে ঘষে বলে। নির্ণয় ঠোঁট চাটে রোজার গলা ধরে কাছে টেনে নিয়ে বলে, এই দাগ কিছুই না বেব, আমি তোর নাম গায়ে খোদাই করে রাখবো। চুম্বন নয়, এতে ছিল দাবি। ঠোঁটকাটা হলেও ভালোবাসা ছিল ধারণা। কি বলিস? বাঁকা হাসে নির্ণয়। কিছুক্ষণ পর রোজা বিছানা থেকে নামলো, জিন্স টান করে পরে বলল। নির্ণয় জানালার দিকে চেয়ে কেবল বলল, তোর ছায়াও যেন আমার থাকে রোজ। রোজা ফিরেও তাকালো না। চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল নামছে। ত্রিধা দাঁড়িয়ে বারান্দায়, হাতে ফোন, কানে হেডফোন, চুপচাপ। চোখে রাগ জমে আছে আগুনের মতো। টপ আর জিন্সে জড়ানো শরীরটা যেন এক যুদ্ধ বাজার ঢাল। পেছন থেকে হেঁটে আসে রিয়ান, হাতে কফির কাপ, মুখে হালকা ঠোঁটকাটা হাসি। এই যে আগুন পড়ি, আজ কি ঝলসে দিবি শহরটাকে? ত্রিধা চোখ না তুলে বলে। চালাতে রিয়ান হাসে, এক পা এগিয়ে বলে। তোর এই একটুখানি রাগী মুখে আমি পাগল হয়ে যাই, ট্রাস্ট মি। ত্রিধা এবার তাকায়, চোখে মুখে বিরক্তি নিয়ে দাঁত খিচে বলে, পাগল হ না পিঁপড়ে হ, আমার কিছু যায় আসে না। আমি তোকে পছন্দ করি না, বুঝেছিস? রিয়ান মাথা নাড়ে, ঠোঁট পাকায়। কিন্তু তুই আমাকে অপছন্দ করতে করতে রোজ কথা বলিস, রোজ চোখে চোখ রাখিস। তোর না পছন্দের ভেতরেই আমি নিজের জায়গা বানিয়েছি। তা না হলে আমার সাথে তোর কথা বলার কি কারণ? ত্রিধা হালকা ঘাড় ঝাঁকে, চোখে মুখে রাগ। কারণ তোকে উপেক্ষা করা যায় না, তোর কথাগুলো থামিয়ে রাখতে পারি না, ঠিক এই কারণে তুই আমার মাথা খাচ্ছিস। রিয়ান হেসে উঠে বলে, মানে বোঝা গেল তুই তোর মেজাজে, আমি আমার মুগ্ধতায় এই খেলাটা চলতেই থাকবে। ত্রিধা একদম তার সামনে এসে দাঁড়ায়, ঠোঁটে হালকা তাচ্ছিল্য। তুই ভাবিস আমি একদিন প্রেমে পড়ে যাব? দুঃখিত, ছোটের নিচে এক বিন্দু প্রেম নেই। তারপরে দেখা যাবে প্রেমে পড়িস নাকি বাসর করিস। আপাতত একা গান শোনাও তো ডার্লিং, তোমার কোকিল কণ্ঠে গান শুনতে কলেজে ঠান্ডা করি। গান শিল্পী শুরু করি তাহলে। জলদি শুরু কর বেবি। চাইরা গেলাম মাটির পৃথিবী, ছেলেদের পাছায় 1 কেজি চর্বি। কফিতে শেষ চুমুক দিতে নিয়ে কেসে উঠে যায় রিয়ান।
এইটা কোন ধরনের গান ছিল ভেবেই বুকে হাত রাখে সে। থাক থাক আম্মা, অনেক হয়েছে। আপনার এই গান শুনে আশেপাশে যত কাউয়া কাক একটাও আর এলাকায় থাকবে না। আর আমার তো কলেজার সাথে পেছনটাও ঠান্ডা হয়েছে। এইসব গান কই শিখেছিস তুই? তোকে বলতে বাধ্য নই। তা কেন বলবি শালি? আমার পাছার চর্বি কি তোকে দিয়ে মাপিয়েছি যে তুই গান গাইলি? বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল রিয়ান, তবে কিছুটা হয়তো কানে এসেছিল ত্রিধার। রিয়ানের পিঠে জোরে এক থাপ্পড় মেরে নাটকীয় স্বরে বলে, আমারই মনে মনে গালি দিচ্ছিস কেন? তুই বুঝি আজকাল আমার মনে খবর রাখিস বউ? খেপে যায় ত্রিধা। হাতে থাকা কফির মুখ ছুঁড়ে মারতে নেয় রিয়ানের পানে, তবে অতি ধুরন্ধর রিয়ান তা বুঝে ছুটতে নিলেই ত্রিধাও পিছু নেয় তার। দুজনে হইচই আর শোরগোলে ছুটে আসে রিধিমা। এগিয়ে গিয়ে থামাতে চায় দুজনকে। কি করছোটা কি তোমরা? দয়া করে থামো। রিধিমাকে দৌড়ে আসতে দেখে ছুটে রিয়ান লুকিয়ে পড়ে রিধিমার পিছনে। রিয়ানের বাচ্চা? রাগী স্বরে কথা বলতে বলতে হাতে মগ ছুড়ে মারে, তবে তা মিস্টেক করে গিয়ে পড়ে দরজার সামনে। মাত্রই দরজায় পা রেখেছিল আয়ান। খানিকের জন্য বেঁচে গিয়েছে সে ভেবেই বুকের মাঝে এক ফু দেয়। হাতে এক বাটি পপকর্ন, মুখে মুচে শব্দ, ধীরে ধীরে সোফায় গিয়ে বসে। শুরু হয়ে গেছে তোদের টম অ্যান্ড জেরি শো, টিদা এক্স আর একে রিয়ান দা রায়ানার। রিয়ান আর ত্রিধার তখন একে অপরের পেছনে। আয়ান ঠান্ডা মাথায় আরাম করে একটা পপকর্ন মুখে ফেলে মুচকি হেসে বলে, নেটফ্লিক্স লাগে না ভাই, এইটা লাইভ এপিসোড। ঘর জুড়ে তখন ধাপাধাপি, আর আয়নার সামনে যেন পূর্ণদৈর্ঘ্য কমেডি সিনেমা। আয়ানের কথা কানে আসতেই দৌড় থামিয়ে রাগী চোখে তাকায় ত্রিধা। হো হো করে হাসছিল আয়ান। ত্রিধার তাকানো এই হাসি থামিয়ে দেয়। রাগে গটগট করে ত্রিধা বেরিয়ে যায় রুম ছেড়ে। রিয়ান একপাশে দাঁড়িয়ে ঠোঁটে আধো হাসি। আয়ান এখনো সোফায় এলিয়ে বসা, হালকা মজার ভাব ধরে। ঠিক তখনই এই রিধিমা এসে দাঁড়ায় তার সামনে। দুই চোখ জ্বলছে যেন আগুনে, ঠোঁট চেপে রাখা, কিন্তু চোখ দুটো বলছে এনাফ ইজ এনাফ। আয়ান একটু হকচকিয়ে যায়। এই এমন করে তাকাচ্ছে কেন? আমি কিছুই তো। রিধিমা ঠান্ডা কণ্ঠে বলে। তুমি কিছুই করো না, শুধু বসে বসে আগুনে ঘি ঢালো। আয়ান গলাটা একটু কেশে নেয়। আমি তো শুধু মজা করছিলাম, একটু হালকা হাওয়া। এরই মাঝে রুমে প্রবেশ করে অপূর্ব। হাতে ফোন, মুখে চিন্তার ছাপ, চোখে অস্পষ্ট অস্থিরতা। এই যে অপূর্ব হাজির। রিয়ানের কথায় রিধিমা আয়ান দুজনাই তাকায় অপূর্বর দিকে। মুখে কেমন বিষণ্ণতা। তিনজন একে অপরের মুখে চাহনি দেয়। সকলের নীরবতা ভেঙে রিয়ান বলে, ভাই কিছু হয়েছে নাকি? ফোন থেকে চোখ তুলে সোফার দিকে এগিয়ে যায় অপূর্ব। ধীর কণ্ঠে বলে, নীলও ফোন ধরছে না, সকাল থেকে ট্রাই করছে, এমন কখনো হয়নি। হঠাৎ পুরো রুমে নীরবতা। বিস্ময়ে সবাই একে অপরের দিকে তাকায়। নীলু ওকে? আয়ানের উত্তেজিত কণ্ঠে হুঁশ আসে। অপূর্ব সেজে ভুল জায়গায় বেফাস কথা বলে ফেলেছে ভেবে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আয়ান ও রিয়ান একসাথে দুজনে উচ্চস্বরে বলে ওঠে, ভাই তুই লুকিয়ে লুকিয়ে পানি খাচ্ছিস? বলিসনি তো এইসব রসগল্প আছে? সরি নীলু পাখি। মাইন কাছে পায় অপূর্ব। নিজেকে সহস্র গালি দিচ্ছে মনে মনে। সকলের মুখের দিকে তাকিয়ে বলতে লাগে, পাখি না, ঝড়, কিন্তু আজ ওর কোনো খবর নেই। আর আমার মন ভালো লাগছে না। বাগানবাড়ির গেটটা ধীরে খুলল। চারিদিক নিস্তব্ধ, গাছের পাতাও নড়ছে না, শুধু হেলমেট হাতে দাঁড়িয়ে আছে রোজা। চোখ তার চিরচেনা কড়া আলো, যেটা কারো অপেক্ষা করে না। ব্ল্যাক ম্যাট ফিনিশে ঢাকা কেটিএম ডিউক বাইকটার ইঞ্জিন গর্জন করে উঠল। একরাশ নীরবতা ছিঁড়ে ফেলে। হেলমেট পরে গিয়ার পাল্টে দিল, ক্লাচ ছেড়ে দিল, আর বাইকটা ছুটে চলল নিজ গন্তব্যে। পেছনে বাগানবাড়ির স্নিগ্ধ আলো মিলিয়ে গেল, আর সামনে জেগে উঠল শহরের কংক্রিটের গহ্বর। শহরের ভেতর দিয়ে যখন বাইকটা ঢুকলো তখন চারিদিকে ধরিতে বেশ কড়া রোদ। রোজার চোখে তখন শুধু একটা জায়গা, তার ফ্ল্যাট। শহরের মাঝে একটা পুরনো অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না, কিন্তু ওখানে রাখা তার গিয়ার, অস্ত্র, ফাইল, স্কিম্যাটিক্স, একটা যুদ্ধের ঘর। বাইকটা দরাম করে থামলো বিল্ডিংয়ের নিচে। রোজা হেলমেট খুলে কাঁধে ঝুলিয়ে নিঃশব্দে সিঁড়ি ভাঙতে লাগলো। চাবি দিয়ে রুমে প্রবেশ করতে নজরে এলো নাদুস নুদুস বাচ্চা ছেলেটি, যে কিনা আপাতত গাল ফুলিয়ে বসে রয়েছে। কি রে? নিশ্চুপ পাপ্পু, মুখে কথা নেই তার। রোজা এগিয়ে গিয়ে বসে পাপ্পুর কাছে, মুচকি হাসি দিয়ে হাত রাখে মাথায়। কোথায় গিয়েছিলা তুমি? কাজ ছিল, খেয়েছিস? মুখ গোমড়া রাখে পাপ্পু। হয়তো খায়নি সে। বাচ্চাটার মুখ পুরো শুকনো লাগছে। রোজা এক নজর তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। লম্বা শাওয়ার নিয়ে রোজা যখন বাথরুম থেকে বেরিয়ে এলো তখন তার শরীরটা যেন নতুন করে জেগে উঠেছিল। ভেজা চুলগুলো কাঁধ ছুঁয়ে পিঠ
পিঠ ছুঁয়ে কোমর ছুঁয়ে হাঁটুতে নেমে এসেছে। প্রতিটি স্রোতের ফোঁটায় যেন আলো ধরা পড়ে। হালকা ভিজে টি শার্ট গা ঘেঁষে থাকা গরম যেন আরও স্পষ্ট। তার পেশিবহুল প্রশিক্ষিত শরীর যেন যুদ্ধের ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। চোখ দুটো জল পড়া আয়নার মতো টলমল করে, ভ্রু দুটিতে কঠিন দৃঢ়তা। একজন এজেন্ট, একজন যোদ্ধার আত্মবিশ্বাস। তার গালের পাশে কয়েকটা ভেজা চুল লেগে আছে, কিন্তু সেই এলোমেলো ভাবটুকু যেন সৌন্দর্যের অংশ। তার ঠোঁটের কোনো এক অদ্ভুত কঠিন শীতলতা, যেন সে ঠিক এখনই ছুটে যাবে একটা গোপন মিশনে, যেখানে ভুলের কোনো জায়গা নেই। গোটা শরীরে এক ধরনের ঘনীভূত উষ্ণতা ছড়িয়ে আছে, যা তাকে দেখে কারো বুঝতে বাকি থাকে না এই মেয়েটি শুধুই সুন্দরী নয়, সে বিপজ্জনক। ফোন হাতে খাবারের অর্ডার করে দেয় সে। লম্বা ড্রেসিং টেবিলের সামনে বসে রোজা চুপচাপ নিজের চুল শুকাচ্ছিল। হোয়াইট টি শার্ট, যার নিচে ভেজা ত্বকের উষ্ণ আভা ফোটা ফোটা জেগে আছে। লাইটের মৃদু আলোয় তার মুখের ছায়া আর আলো মিলে এক অনিন্দ্য বিমূর্তি সৌন্দর্য তৈরি করেছে, যেন একটি নিঃশব্দ আগুন জ্বলছে। সে আস্তে আস্তে চুলগুলোকে হাত দিয়ে উল্টে নিয়ে শুকাতে শুকাতে আয়নায় নিজের চোখের দিকে তাকায়। ভেজা চুলের গন্ধ, শরীর থেকে সদ্য শাওয়ারের পরের ঘ্রাণ, সব মিলিয়ে একটা হিপনোটিক পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটা চুল যখন শুকিয়ে ঢেউ খেলানো রূপ নিচ্ছে, তখন রোজার মুখে এক ধরনের ঘন নীরবতা, যা রোমাঞ্চকর ও ভয়ানক। তার চোখে চোখ পড়লে মনে হয় এই মেয়েটির ভেতর কোনো কষ্ট লুকানো, অথবা কোনো আগুন। সে চুল শুকাতে শুকাতে যেন নিজেকে প্রস্তুত করছে আরও একবার, আরেকটি কঠিন রাতের জন্য, যেখানে তার সৌন্দর্য, বুদ্ধি আর গোপন অস্ত্র সবটা এক একটা হাতিয়ার। রোজা চুল শুকাতে থাকে, আর তার ভেতরে নারীকেও যেন ধীরে ধীরে এক যুদ্ধের সাজে প্রস্তুত করা হয়। হঠাৎ দরজায় কড়া পড়ে। ড্রেসিং ছেড়ে উঠে দরজা খুলে রোজা পাপ্পু বিছানায় বসে আঁকিবুকি করতে ঢের ব্যস্ত। দরজা খুলতে খাবার হাতে এক মধ্যবয়স্ক লোক। রোজা খাবার হাতে নিয়ে বিদায় দেয়, এগিয়ে যায় পাপ্পুর কাছে। পুরো প্লেট খাবার খাইয়ে দেয় পাপ্পুকে। খাবার শেষ করে নিজেকে বিশ্রাম দিতে গা এলিয়ে দেয় বিছানায়। সারাদিনের দৌড়ঝাঁপ, উত্তেজনা, টেনশনের পর একটা নিঃশ্বাস ফেলার মতো মুহূর্ত খুঁজছিল সে। বিছানার তুলোর মতো নরম গদিতে শরীরটা যেন একটু হালকা হয়ে এলো। চাদরটাও এলোমেলোভাবে পড়েছিল। এক পাশে রাখা মোবাইল, আরেক পাশে আধখানা ভেজা চুল ছড়িয়ে আছে বালিশে। সে চোখ বন্ধ করলো। পাখার নিচে হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে, আর ভিতরে ভিতরে একটা ক্লান্তি ধীরে ধীরে ঝিম ধরে নামছে শরীরের উপর। ঠিক সেই সময় ট্রিং ট্রিং ফোনটা বাজতে শুরু করলো। ঘুম চোখে ফোন হাতে নেয় রোজা। রিসিভ হতে অপর পাশে। এজেন্ট রোজা, মিশন অ্যাক্টিভেট হয়েছে। আপনি এখনই হেড অফিসে রিপোর্ট করুন। কোড নেম অপারেশন শ্যাডো চিফ। রোজা কোনো কথা না বলে ঘুম ছেড়ে উঠে বসলো। সে জানতো তার ডাক পড়ছে মানে নতুন কিছু সূচনা। তার মানে কেউ কাঁদছে, কেউ নিখোঁজ, কেউ বিক্রি হয়ে যাচ্ছে অন্ধকারে। দুপুর 3:45 হেড অফিসে ঢুকতে ডিরেক্ট রফিক তার দিকে তাকালেন। তোমার মিশন দিনাজপুরের উপকণ্ঠে একটা পুরনো কলকারখানার ভিতরে চালানো হচ্ছে এক অবৈধ ক্যাসিনো, জুয়া, মাদক আর শিশু পাচার। প্রতিদিন নতুন বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। আমরা শুধু অনুমান করছিলাম এতদিন, আজ প্রমাণ হাতে এসেছে। রোজা কাগজপত্রের দিকে না তাকিয়ে বলল, লিডার কে? জানা নেই, মিশন পূর্ণ হলেই জানা যাবে। হয়তো বিদেশে কেউ লাটা টানছে, বাংলাদেশ থেকে ঘুরে উঠছে। এমন উত্তরের জন্য প্রস্তুত ছিল রোজা। এর আগে যাদের ধরা হয়েছিল কেউ মুখ খোলেনি বলে মরতে হয়েছিল তাদের। রোজার ঠোঁট কাঁপলো না, কিন্তু চোখটা লালচে হলো। আমার হাতে যদি একটাও বাচ্চা ফিরিয়ে আনতে পারি না, তাহলে ওদের রাজ্য আগে উনি পুড়িয়ে দেব। ডিরেক্টর নিষ্ফল চাহনি ও ঠান্ডা গলায় বললেন, তোমার সাপোর্ট টিম থাকবে না। এই মিশন 16, কোনো ব্যাকআপ নেই। এগিয়ে আসে প্রেম। কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে থামিয়ে দেয় রফিক। ইরফাজ বেশ অবাক, একটা মেয়েকে পুরো মিশনের দায়িত্বে একটু বেশি হয়ে যায় ব্যাপারটা। রোজা হেসে বলল, নারী ভেবে ভুল করবেন না স্যার। নারী হতে পারি, বাট ভীতু নই। আমি সেই কান্নাগুলো নিয়ে যাব যেগুলো ওরা শুনতে পায় না। আমি যাচ্ছি, আর ফিরবো ওদের রক্ত দিয়ে। দিনাজপুরের এক প্রান্তিক গ্রাম, বাইরে থেকে সাধারণ মনে হলেও গভীর রাতে এলাকাটায় রূপ নেয় এক আন্তর্জাতিক শিশু পাচার ও ক্যাসিনো নেটওয়ার্ক এর হাবে। পুরনো একটা চালকল, যেটা আর এখন চালের কারখানা নয়, বরং নিচের 3তলা ভূগর্ভস্থ বাংকারে চলে হারিয়ে যাওয়া শিশুদের নিলাম। স্পেশাল অপারেশন অফিসার, যার কাজ ছায়ার মতো ঢুকে পড়া, তথ্য জোগাড় করার প্রয়োজনে গুলি চালিয়ে পৃথিবীর মুখ থেকে অপরাধ মুছে ফেলা। রাত্রি 1:45 রোজা ঠিক রুলে ঢুকে। গায়ে সাদা কালো সালোয়ার, মাথায় ওড়না এবং একজন নিরীহ নারীর ছদ্মবেশে। কোমরে লুকানো ম্যাগনেটিক বোমা, কানে ইয়ারপিস, কোডওয়ার্ড আসমান। হঠাৎ ইয়ারপিসে আওয়াজ, প্রেমের কণ্ঠ। রোজা, ভিতরে 37 জন শিশু, 29 জন ক্লায়েন্ট ও 5 জন হেভিলি অন গার্ড। ভিতরে ঢুকে এমপি ডিভাইস অ্যাক্টিভ করবে। চালকলের পেছনের গুদামের নিচে গোপন লিফট। রোজা চাবি ব্যবহার না করে ঢুকে পড়ে।
ইএমপি অ্যাক্টিভ করে পুরো ক্যাসিনো অন্ধকার করে ফেলে। গেটের সামনে 2 গার্ড তখনও বুঝে ওঠার আগেই প্যাক প্যাক রোজা নিঃশব্দ নামিয়ে ফেলে। ভেতরে ঢুকে দেখে দেয়ালে চীন, থাইল্যান্ড, দুবাই, কলকাতা এসব শহর। রাত 2:40। ভূগর্ভস্থ বাংকারে গোলাগুলির আওয়াজে কেঁপে ওঠে দেয়াল। রোজা লড়ছে একা, পেছনে গুলি, সামনে ধোয়া। 3টা ম্যাগাজিন, সে শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী। সে আশ্রয় নেয় একটা লোহার কন্টেনারের আড়ালে। তখনই একটার পর একটা স্নাইপার শট, ফাট ফাট ফাট। তাকিয়ে দেখে দূর থেকে 3জন শত্রু স্নাইপার উড়ে গেছে। আর রোজা কপাল থেকে রক্ত মুছে তাকিয়ে দেখে এক অচেনা গাড়ি, ব্ল্যাক প্রাডো। গাড়ির দরজা খুলে নামে এক যুবক, কালো শার্ট, রোলড আপ হাতা, চোখে তীব্র রাগ, ঠোঁটে সিগারেট, রিভলভার হাতে এগিয়ে আসছে নির্ণয়। তোকে কেউ ছোঁয়ার আগে আমি মরবো রোজ পাখি। রোজা অবাক কাপা গলায় বলে। নির্ণয় গলা কাঁপছে তবুও ধীর গলায় উত্তর দেয়। তুই একা মরলে আমি বাঁচি কিভাবে? নির্ণয় পকেট থেকে বের করে একটা ছোট্ট ইএমপি গ্রেনেড ছুঁড়ে মারে গার্ডদের দিকে। সিস্টেম বন্ধ, ক্যামেরা অফ। তারপর একে একে টাং 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 3টা গার্ড একে একে পড়ে যায়। রোজা নির্ণয় পেছনে থেকে ঘর থেকে ঘরে এগোয়। মাঝে মাঝে নির্ণয় বলে, এমন সাহস কার যে তোকে ছুঁয়েছে রোজ? আমি তাদের বংশপঞ্জি মুছে ফেলবো। ভড়কে যায় রোজা। কিঞ্চিত ভ্রু কুচকে তাকায় মানুষটার দিকে। সে আদতেও ভেবে পায় না মানুষটা পাগল নাকি। উফ, থামো তো। আমার মিশনে তুমি কেন এলে? তুমি তো সিভিল। ঠোঁট বাঁকিয়ে হাসে নির্ণয়, সেই চিরচেনা হাসি যা চক্ষুর আড়ালে থেকে যায় রোজার। তোর কিছু হয়ে গেলে আমি কাকে ভালোবাসবো বল? হাওয়া থেমেছিল কয়েক মুহূর্ত, গাছের পাতাগুলো নড়েনি, পাখিরা থেমেছিল, যেন প্রকৃতি দম নিয়েছিল সহিংসতার পূর্বাভাসে। ঠিক তখনই সু তীব্র একটা শব্দ কানের পাশ দিয়ে ছুটে যায়, যেন একটা সাপ হুড়মুড় করে বেরিয়ে গেল জঙ্গলের বুক চিরে। ঠাস একটা তীক্ষ্ণ ধাতব শব্দ, মাংস আর হাড় চিরে ঢুকে গেল গুলি রোজার বা হাতে। সাদা জামার উপর লাল ফুটে উঠল আচমকা, যেন কেউ রং ছিটিয়ে দিল। রোজার শরীরটা পিছিয়ে গেল এক ধাক্কায়। হাতে ব্যথার ঝাঁজ উঠল, চোখে বিস্ময়, কানে তখন বাজছে সেই উড়ন্ত গুলির শিসকারি। ভড়কে যায় নির্ণয়। একটা মুহূর্তে যেন সবকিছু থেমে যায়। চারিপাশে গুলির শব্দ, ঝোপের ফাঁকে শত্রুর ছায়া, কড়া রোদ আর বুনো গন্ধ, সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র। কিন্তু নির্ণয়ের চোখে শুধু একটাই দৃশ্য, রোজার কাতর মুখ। তার চোখের সামনে দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে রোজার হাত বেয়ে। আর সেই দৃশ্যটা কোনো শত্রুর গুলির চেয়ে বেশি জ্বালা ধরিয়ে দেয়। নির্ণয়ের বুকের ভেতরটা কেমন যেন জ্বলে ওঠে হঠাৎ করে। মনে হয় কেউ যেন তার কলিজায় গরম ছুরি ঢুকিয়ে দিয়েছে। শরীর নয় কেঁপে ওঠে তার অন্তরাত্মা। কি একটা নীরব আর্তনাদ জমে ওঠে গলার ভিতরে, কিন্তু বের হয় না। একটা হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে, আরেক হাতে কাঁপতে কাঁপতে স্পর্শ করে রোজার মুখ। রোজ আমার পাখি, ঠিক আছিস তুই? তার গলাটা ভেঙে যায়, শব্দগুলো যেন ছুরি হয়ে বের হয় ঠোঁট ফুঁড়ে। রোজা কিছু বলার আগে সে ফিসফিসিয়ে বলে, আমি তোকে রক্ষা করতে এসেছি, তবুও তুই রক্তাক্ত, আমি ব্যর্থ। রোজার শান্ত চোখে নেই ব্যথার ছাপ। মনে হলো এটা নিত্যদিনের কাহিনী। পকেট থেকে এক রুমাল বের করে পেঁচিয়ে নেয় হাতে, আবারও হাতে নেয় কাঙ্ক্ষিত জিনিসটি। চোখে আগুন, বাচ্চাগুলো সেফটি। নিজেকে সামলে আবারও এগোতে থাকে রোজা। তাকে কভার করছে নির্ণয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো টিকরুল যেন ঘিরে নিয়েছে কালো পোশাকে আবৃত কতগুলো লোক। ভেতরে এক প্রবীণ, যে বাহিরে পালানোর সুযোগ নেই। এগিয়ে চলেছে রেজা। হঠাৎ নিজেকে হাওয়ায় ভাসতে দেখে চমকে যায় সে। ব্যাপারটা বুঝতে খেকে উঠে সে। কি করছেনটা কি আপনি? নামান আমায়। নিশ্চুপ নির্ণয় রোজাকে কোলে তুলে বেরিয়ে যায় টিকরুল থেকে। হঠাৎ এমন হওয়াতে খেপে যায় রোজা। এই আপনি কি পাগল? নামান বলছি। কে শুনে কার কথা? নিশ্চুপ নির্ণয় নিজে কাজে অনড়। এদিকে হাতের ব্যথা যেন ক্রমশই বেড়ে চলেছে রোজার। টিকরুল থেকে বেরোতে এক কালো গাড়ি এসে থামে তাদের সাথে। কালো পোশাক পরিহিত এক গার্ড এসে দরজা খুলে ব্যাক সিটে রোজাকে বসিয়ে নিজে বসে পড়ে। নির্ণয় বসতে গাড়ি ছাড়ে ড্রাইভার। রোজার দিকে এক বোতল পানি এগিয়ে দেয় নির্ণয়। তবে আপনার সাহস কি করে হলো আমায় এভাবে তুলে আনার? আপনি জানেন ভেতরে কতগুলো বাচ্চা বন্দি? যেতে দিন আমায়। আচমকায় রোজাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নির্ণয়। নীরবে দোয়া করো, আমায় যেতে হবে, ওদের বাঁচাতে হবে। আমি জানি না কত মায়ের বুক খালি। আউচ! ঘাড়ে হালকা ব্যথা অনুভব হতেই জ্ঞান হারাতে থাকে রোজা। ধীরে ধীরে ঘুমিয়ে যায় নির্ণয়ের কোলে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নির্ণয়। কথার মাঝে স্লিপিং ড্রাগের ইঞ্জেকশন পুশ করেছে। এই মুহূর্তে রোজকে শান্ত চায় তার। চোখে আগুন, ক্ষিপ্ত মস্তিষ্ক। বেশ বড় এক ঝড়ের পূর্বাভাস। ঘুমন্ত রোজাকে কোলে করে বাগান বাড়ি ফেলে। হাতের রুমাল ভিজে টুপটুপ করে রক্ত পড়ছে। রিয়ানের ঘর পেরিয়ে নির্ণয় বিশাল কারো পায়ের শব্দ কানে আসতে বাইরে বেরিয়ে আসে রিয়ান। রোজা অবস্থায় আতঙ্কিত সে। চোখে মুখে ভয়। দ্রুত পথ আটকে দাঁড়ায় নির্ণয়ের। কণ্ঠে ব্যাকুলতা, গলায় আতঙ্ক। কথাগুলো যে কে আটকে দিয়েছে তার। ভাই রোজ, কথা বাড়ায় না নির্ণয়, ব্যস্ত ভঙ্গিতে বলে, কল ডক্টর ফাস্ট, অবশ্যই মহিলা ডাক্তার হতে হবে।
কথা না বাড়িয়ে দ্রুত নিজের রুমে প্রবেশ করে। রোজাকে বেডে শুইয়ে দিয়ে দেয়। নিজের চুল কিছুক্ষণ টেনে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে সে। পকেট থেকে ফোন বের করে পরিচিত এক নম্বরে ডায়াল করে। একবার রিং হতে রিসিভ হয় কলটি। শুয়ে দে সব জানোয়ারদের, সব নোটের ছেলের লাস্টে আমি। ধ্বংস করে দেওয়া হোক ওই মাদার ফাকার, ধ্বংস করে দেওয়া হোক ওই মাদার ফাকার। ক্যাসিনো ওর হিসেব নয় পরে নেব। কিছুটা থেমে যায় নির্ণয়, কণ্ঠেও খাদে নামায়। ইমামবাদী সবগুলোর শুয়ে দেয়। আজ ওরে চেয়ারের সাথে বেঁধে গোয়েন্দা পুলিশের কাছে ফোন কর। কল ডিসকানেক্ট করে ফোন আছাড় মারে। চোখে জ্বলন্ত অগ্নিশিখা আর রাগের যে রূপ ফুটে উঠেছিল তা ছিল অমানবিক, ভয়ানক, যেন এক তপ্ত আগ্নেয়গিরির নিঃশব্দ বিস্ফোরণ। তার চোখ দুটো লাল, ঠিক যেন উত্তপ্ত কয়লার মতো জ্বলছিল। চোখের পাতা কাঁপছিল, কিন্তু তাতে কোনো দুর্বলতা ছিল না, ছিল অব্যক্ত প্রতিশোধের ভাষা। চোখের কোণ টান টান, যেন রক্ত জমে আছে চক্ষু পল্লবে। তাকানোর ভঙ্গি এমন যেন দৃষ্টিতে কেউ ছাই হয়ে যাবে। নাকের পাশ ফেঁপে উঠছিল প্রতি নিঃশ্বাসে। চোয়াল আটসার, দাঁত কিরমির করছে। মুখের এক কোণে যেন বিদ্রুপ লেগে আছে, আরেক কোণে বেদনা। গলার শিরাগুলো ফুলে উঠেছে রক্তচাপের তীব্রতায়। তার শরীর নিঃশব্দ, কিন্তু সেই নীরবতা ছিল ভয়াবহ, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত, যখন বাতাস ও নিঃশ্বাস নিতে ভয় পায়। বড় দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় গরম পানি। হ্যাঁ, গুলি বের করতে গরম পানি রাখবে। কিচেনে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দিয়ে ইতিমধ্যে হঠাৎ হইচই কানে আসে নির্ণয়ের। কিচেন থেকে উকি দিতেই চোখ পড়ে এক মহিলা ডাক্তারকে। কাঁধে করে ঢুকছে রিয়ান। রাগে মহিলা বিভিন্ন রকম ভাষায় বকছে তাকে, তাতেও রিয়ানের কোনো নড়চড় নেই। কিচেনের সামনের ফাঁকা জায়গায় নামাতেই চুপ হয়ে যায় ডাক্তারের মুখ। নির্ণয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে। শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় ডাক্তার। এই ডাক্তার, আমার বউ আছে, এভাবে নজর দিয়ে আমার পাতলা পায়খানা ধরাবেন না। থতমত খায় ডাক্তার মেয়েটি। এতক্ষণে কাহিনী যেন মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার। ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ানের দিকে। আমাকে এখানে ধরে আনার মানে কি? ডাক্তারকে কেন আনা হয় রোগী দেখতে, আপনাকেও তাই? এক কথায় মনের ভাব প্রকাশ করছে রিয়ান। এত কথায় যেন আবারও ক্ষিপ্ত হয় নির্ণয়ের মেজাজ। এই ডাক্তার, এই আমার বউয়ের কিছু হলে তোকে কুত্তা দিয়ে বাসর করাবো। নির্ণয়ের চোখ তাকাতে হার্টবিট থেমে যায় মেয়েটির। কি ভয়ঙ্কর সেই চোখ তোরা! জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় ডাক্তার। বেশি কথা না বলে জলদি আমার রোজের ট্রিটমেন্ট করবি। কথার নড়চড় আমি একদম মানবো না। রোগী কোথায়? আসুন। শান্ত কণ্ঠে উত্তর করে রিয়ান। ডাক্তারকে পথ দেখিয়ে নিয়ে যায় নির্ণয়ের ঘরে, যেখানে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে রোজা। ঘরের ভিতরে নিঃশব্দ উত্তেজনা। এই ঘরের মধ্যে শুধু নিঃশ্বাস আর রক্তের গন্ধ। রোজা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে, শরীরটা নিস্তেজ, মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণে এক ফোঁটা শুকনো রক্ত। হাতের পেঁচানো রুমাল রক্তে ভেজা। গুলির ক্ষত থেকে রক্ত এখনো গড়িয়ে পড়ছে। ডাক্তার এগিয়ে এলেন ধীরে ধীরে। তার হাতে টুল বক্সের মতো ছোট অস্ত্রোপচার কিট। অচেতন আছে, কিন্তু পালস ধীরে চলছে, আর দেরি করা যাবে না। তিনি নিজেই নিজের সঙ্গে কথা বললেন। গরম পানি। কথা মুখ থেকে বেরোনোর আগে দরজা দিয়ে গরম পানি হাতে ঢুকে নির্ণয়। রোজার বেডের কাছে এসে দাঁড়িয়ে অ্যান্টিসেপটিক ঢালে গরম পানিতে। বেড টেবিলের উপর রাখে গরম পানির বাটিটি। বিছানার পাশেই এক চেয়ার টেনে বসে ডাক্তার নিখুঁতভাবে ক্ষতি দেখে রোজার হাতের ক্ষত। গলিটা ঢুকেছে কনুয়ের একটু উপরে, আর কোনো প্রস্থান পথ নেই। মানিগুলি ভিতরে আটকে আছে। ডাক্তারের কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু হাত কাঁপছে না। তিনি স্যালাইন সেট করলেন এক পাশে, অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলেন, তারপর চামড়ায় ছোট্ট চিরা কাটলেন। চুপচাপ সময় গড়িয়ে চলছে। ডাক্তার এবার ফরসেপ দিয়ে ধীরে ধীরে মাংসের ভেতর খুঁজলেন গুলিটা। আচমকা এক ফোঁটা গাঢ় রক্ত ছিটকে উঠল। ভেতরে শিরা ছুঁয়ে গেছেন কি? পাওয়া গেছে, তিনি ফিসফিস করে বললেন। তারপর গভীর মনোযোগে ধরা ফরসেপের ফাঁকে দেখা গেল সোনালি রঙের বিকৃত গুলির মাথা। শান্ত চোখে তাকিয়ে পুরো ঘটনাটা দেখছে নির্ণয়, রিয়ান। দুজনার চোখে নেই কোনো ক্লান্তি, মনে শুধু হারানোর ভয়, প্রিয়জন হারানোর ভয়। রিয়ানের কপাল বেয়ে চুয়ে পড়ছে ঘাম। দুজন মানুষের কলিজায় যেন বিছানায় অচেতন। তবে ছেলেদের মনের অবস্থা বোঝা দেয়। হঠাৎ চোখ খিচে বন্ধ করে নেয় রিয়ান। একটা টান, রক্ত, তারপর নিঃশব্দ। ডাক্তার গুলি তুলে রাখলেন ছোট্ট স্টিলের ট্রেতে, তারপর চুপচাপ রোজার নাড়ি পরীক্ষা করলেন। ধীরে ধীরে রোজার বুক উঠছে নামছে, জ্যোৎস্নার মতো, নিঃশ্বাস ক্ষীণ, কিন্তু জীবনের লক্ষণ। ডাক্তার মুখে হাত চাপা দিলেন। না চাপা কান্না, না হাসি, বোঝা গেল না। এগিয়ে গেল নির্ণয়ের ভয়ে তটস্থ হয়ে যায় ডাক্তার। নাও শি ইজ ওকে। একটা বাক্য পুরো ঘর, সাথে দুটো মানুষের বুক ঠান্ডা করতে যথেষ্ট। দীর্ঘশ্বাস ফেলে রিয়ান এগিয়ে আসে বিছানার কাছে। স্যালাইন লাগানো রোজার হাতে। সাদা পাতায় কিছু মেডিসিন লিখে দিয়ে এগিয়ে দেয় রিয়ানের হাতে। আজ তাহলে আসি মিস্টার চৌধুরী। নিশ্চুপ নির্ণয়, তার দৃষ্টি স্থির রোজার দিকে। অপমানিত বোধ করে ডাক্তার মেয়েটি, পানসে হয়ে যায় তার মুখ। ব্যাপারটা খেয়াল হতে পরিস্থিতি সামলে এগিয়ে আসে রিয়ান। চলুন, আমি এগিয়ে দিচ্ছি।
কথা বাড়ায় না মেয়েটি, তবে যাওয়ার আগে পই পই করে বলে দেয় জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে। রিয়ান, ডাক্তার দুজন বেরোতেই রোজা পাশে ধপ করে বসে নির্ণয়। মুখটা ছোট মোটো লাগছে রোজার, শরীরে অনেক ব্লাড লস হয়ে ছোট মোটো মুখের পানে তাকিয়ে বুক ধক করে উঠে, তার চোখ থেকে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। ঘরের ভিতর থমথমে নীরবতা। ঘুমন্ত রোজা নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। গুলি লাগা হাতে ব্যান্ডেজ জড়ানো, রক্ত শুকিয়ে বাদামি হয়ে গেছে। স্যালাইনের ফোঁটা ফোঁটা শব্দ যেন সময়কে থামিয়ে রেখেছে। তার পাশে বসে আছে নির্ণয়, চোখ জোড়া কুয়াশার মতো, মায়া ঠাকা চুলগুলো এলোমেলো, মুখে জেগে আছে কয়েক রাতে না ঘুমানোর ছাপ। ঘরের বাতাস ভারী, একটানা স্যালাইনের টিকটিক শব্দ। নির্ণয় মাথা নিচু করে বসে আছে, হাতের আঙ্গুল ধরা, কিন্তু মুখে কোনো কথা নেই। প্রায় শেষ প্রহরের আর কিছু বাকি। কিছুক্ষণ পরেই ভোর হলো বলে হঠাৎ রোজার বা হাতটা একটু কেঁপে ওঠে, একটা অদ্ভুত স্পন্দন ছড়িয়ে পড়ে ঘরের ভিতর। নির্ণয় চমকে তাকায়। রোজার চোখ এখনো বন্ধ, কিন্তু ঠোঁটটা একটু নড়ে। তারপর কোনো আওয়াজ না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস। একটা ফিসফিসে স্বর ভেসে আসে ঘরের ভিতরেই কোথাও। ওদের বাঁচাতে হবে নির্ণয় ভাই। নির্ণয় দাঁড়িয়ে যায়, কিছুটা শব্দ করে সরে যায় পিছনে, কিন্তু রোজার চোখ এখনো বন্ধ, ঠোঁট নিস্পন্দ। সে কি বলেছিল? বেশ কিছু সময় পেরিয়ে রোজার চোখ দুটো ধীরে ধীরে খুলে আসে। ঘরের আলো ঝাপসা, মাথা ভারী, ঠোঁট শুকিয়ে কাঠ। প্রথমে কিছুই স্পষ্ট নয়, তারপর একটুখানি ফোকাসে আসে চারিপাশ। একটা জানালার পাশে পর্দা হেলে পড়েছে, স্যালাইনের নল বেয়ে ফোঁটা পড়ছে এখনো। সে নড়ার চেষ্টা করে, ব্যান্ডেজে মোড়া হাতে টান লাগে, মুখ কুচকে যায় ব্যথায়। ঠিক তখন দরজাটা খুলে ভেতরে ঢুকে নির্ণয়, খাবার হাতে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে চাপা শান্তি। রোজার জেগে থাকা দেখে থমকে যায় সে, তারপর একটু হাসে। ঘুম ভাঙলো তবে? আমি ঘুমাইনি, ঘুম পাড়ানো হয়েছিল। খাবার আনছে, কি ওষুধ খেতে হবে? নির্ণয় ধীরে ধীরে পাশে বসে সুপের বাটি থেকে 1 চামচ নিয়ে সামনে ধরে রোজার। খাবারের দিকে তাকিয়ে নাক কুচকে নেয় সে। হোয়াটস ইউর প্রবলেম রোজ? নাক ছিটকাচ্ছিস কেন? হোয়াট? I won't eat this. খেতে হবে, সাথে মেডিসিনও নিতে হবে। Not interested. কি খাবি বল, অর্ডার দিচ্ছি। তবু আমি না শুনছি না। গরম ভাতে ঘি, সাথে ঝাল ঝাল আলুর ভর্তা। তবে কি? তবে যদি আপনি রেঁধে খাওয়ান তবে মুখে তুলবো। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ণয়। এই মেয়ে তাকে নাকানি চুবানি খাওয়াতে চায়, তার বুঝতে বাকি নেই তার। ওয়েট কর, আনছি। বিছানা ছেড়ে উঠতে নিবে ঠিক এমন মুহূর্তে নির্ণয়ের হাত ধরে আটকে দেয় রোজা। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো ভঙ্গিতে বলে, আমার ফোনটা দিন তো নির্ণয় ভাই। কি দরকার আমাকে বল। দেন না ফোনটা। নেই, তোকে আনতে সময় জঙ্গলে হারিয়ে ফেলেছে। মুখে অন্ধকার নেমে আসে রোজার। তার এত পছন্দের ফোন হারিয়ে গেছে। তাহলে আর কি, আপনারটাই দিন, বসে বসে গোপাল ভাঁড় দেখি। পকেট থেকে ফোন বের করে হাতে দেয় নির্ণয়। রোজার দিকে এক পলক তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায় সে। ফোন হাতে পেয়ে প্রেমের নাম্বারে ডায়াল করে রোজা। একবার দুবার, ঠিক 3বারের মাথায় রিসিভ হয় কল। হ্যালো, কে বলছেন? রোজা। আরে মেহরিন, কোথায় তুমি? তুমি ঠিক আছো? রাতে তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? নিশ্চুপ রোজার কণ্ঠে নেই সেই পুরানো তেজ। এই প্রথম তার হাতে আসা কোনো অপারেশন মিস করছে। আসলে স্যার। ওসব বাদ দাও, আগে বলো ঠিক আছো? তুমি তো ফ্ল্যাটে নেই, তাহলে কোথায় এখন? প্রেমের কণ্ঠে অস্থিরতা। এত সময় একটু কলের অপেক্ষা করেছে সে। নো স্যার, আমার ইনজুরি হয়েছে। হোয়াট? কোথায় আছো এখন? ডাক্তার দেখিয়েছো? ঠিকানা বলো, এখনই আসছি আমি। রিল্যাক্স, ঠিক আছে এখন। নো, ঠিকানা দাও, এখনই আসছি আমি। প্রয়োজন নেই। ওকে, তুমি যখন চাইছো না তবে। কি? কংগ্রাচুলেশন, আজকে তোমার জন্য শিশু পাচারের মূল মাথাকে ধরতে পেরেছি। সরকারের পক্ষ থেকে তোমাকে স্পেশাল পুরস্কার দেওয়া হবে, সাথে প্রমোশন। মূল মাথা মানে? কেন, তুমি তো ইমামকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিলে। তোমার মেসেজ পেয়ে তো ইমামকে রেস্কিউ করি, তবে তুমি সেখানে ছিলে না। আমি? হ্যাঁ তুমি। ইমাম আসল মাথা নয় স্যার, ও ওনাকে কেউ নির্দেশ দেয় আর সে কাজ করে। তবে দরজায় পায়ের শব্দ। দ্রুত ফোন রেখে দেয় রোজা। চোখ এর পলকে ডিলিট করে নাম্বার। 1 প্লেট ভাত হাতে দরজা দিয়ে ঢুকে নির্ণয়। এগিয়ে এসে আবারও বসে রোজার পাশে। ঘরের মধ্যে একটা হালকা ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে। সে হাত বাড়ায় রোজার দিকে। খাবি তো? রোজা কিছু বলে না, কেবল তাকিয়ে আছে তার দিকে, অবাক সে চাহনি। কি হলো, হাকর? কোনো তর্ক ছাড়াই নির্ণয়ের হাতে খেতে লাগলো রোজা।
এই গরম ভাত সাথে ঘি পৃথিবীর সব মজার খাবারকেও হার মানিয়ে ছাড়ে। খাওয়া শেষ করে এক গাদা মেডিসিন নিতে হয় রোজাকে। আজও সেই ভয়, গলায় আটকে যাবার ভয়। আজ আর কোনো কথা শুনেনি নির্ণয়, জোর করেই খাইয়েছে সব। ভোরের আলো ধরণীতে আসছে, জানালার ফাঁক বলে এক চিলতে হলদে আলো বিছানার সাদা চাদরে এসে পড়ছে। আলোটা কেমন নিঃশব্দ, ঠান্ডা, যেন কোনো মৃত আলো। চারিপাশে একটা চাপা অস্থিরতা, পাখিরা ডেকেও থেমে যাচ্ছে হঠাৎ, যেন তারাও কিছু টের পায়। মেডিসিন খেয়ে আর ঘুমোয়নি রোজা। কাঁধে সাদা চাদর জড়িয়ে একপাশে তাকিয়ে থাকে। চোখে ঘুমের ভাব নেই, বরং একটা দীর্ঘ বোঝা, যেন গতকাল থেকে অনেক কিছুই কেবল মনের মধ্যে আটকে আছে। নির্ণয় চুপচাপ জানালার পর্দা তুলে বাইরে তাকিয়ে থাকে। বাইরে হালকা কুয়াশা, বাতাসে শীতের আগমনী খবর, আর দূরে বাঁশঝাড়ের মাথায় ধোয়া ধোয়া রোদ পড়ছে। পাপুকে এনে দেবেন নির্ণয় ভাই? নিশ্চুপ নির্ণয়, দৃষ্টি তার বাহিরের পানে। ঘোলাটে চোখে হারানোর শোক, প্রিয় মানুষ হারানোর শোক। ধীর পায়ে বেড ছেড়ে উঠে যায় রোজা। এক এক করে এগিয়ে যায় নির্ণয়ের দিকে। পিছন হতে এক হাতে জড়িয়ে নেয় নির্ণয়ের সুঠাম শরীর। রোজা ছোঁয়া পেতে চোখ বুজে নেয়। নির্ণয় প্রশান্তির ঢেউ খেলে যায় তার হৃদয়ের মাঝারে। বুকের মাঝে জ্বলন্ত আগ্নেয়গিরি মুহূর্তে শীতল হয়ে ওঠে। এনে দেবেন নির্ণয় ভাই? রোজ, জি। তোর কাছে যদি কিছু চাই তবে তুই কি আমাকে ফেরাবি? বুকের মাঝে ধূপ করে ওঠে রোজার। নির্ণয় দাঁড়িয়ে যায় ঠিক রোজার মুখ বরাবর। কি হলো বল, দিবি? কি চাই আপনার? ভীত পানসে মুখে উত্তর করে সে। মুহূর্তে হো হো করে পুরো রুম কাঁপিয়ে হেসে ওঠে নির্ণয়। রোজা কিছুটা ভরকে যায়, কি হয়েছে বুঝতে না পেরে চোখ গোল গোল করে তাকিয়ে রয় সে। আই নিড টু ফাক ইউ বেব। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজেকে কিছুটা শান্ত করে নেয় রোজা। মাথায় ঘুরতে থাকা চিন্তায় দের ঘুম পাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। ট্রাস্ট মি বেব, এবার হাতটি ভাঙবেই তোর। ওরে, হার্বাল নিয়েছেন বুঝি? না রে, হার্বাল নয়, হরলিক্স খেয়েছে। ওহ রিয়েলি? এসো মনা, তোমার যৌবনের পানিটুকু খেয়ে দে। এগিয়ে আসে নির্ণয়, খপ করে চুলের গোছা চেপে ধরে রোজার। চোখে চোখ রাখে, ঠোঁটে আজ অদ্ভুত রকমের এক অচেনা হাসি। মুখ ডুবিয়ে দেয় রোজার গলায়। ছোট একটা কামড় দিতে চোখ খিচে বন্ধ করে নেয় রোজা। মুখ উঠিয়ে রোজার মুখের এক্সপ্রেশন দেখে নির্ণয় মুচকি হাসে। এবার নাক ঘষতে থাকে গলায়। তুই তো জানিস আমি কেমনে খাই, ধীরে আদরে, কিন্তু শেষ করে দিই পুরোটা। রোজা ঠোঁট কামড়ে হাসে। আপনার মুখের কথা দিন দিন বাজে হচ্ছে। লজ্জাশরম পানির সাথে গুলে খেয়েছেন বুঝি? খেতে আর দিলি কই? আবার? নির্ণয় হেসে উঠে বলে। আমি মুখে খাই না, চোখ দিয়ে, হাত দিয়ে, দাঁত দিয়ে খাই। আচমকায় বিছানায় ধপ করে ফেলে দেয় রোজাকে। আমার চোখের দিকে তাকিয়ে থাক, আমি তোর প্রতিটা শ্বাস শুনবো। নির্ণয় ওর গলা থেকে ঠোঁট বুলিয়ে নামতে থাকে, ধীরে নিচে আরো নিচে। রোজা নিঃশ্বাস আটকে ফেলে, ধরা গলায় ফিসফিস করে সে। এটা এটা ঠিক না। ঠিক আর ব্যাঠিকের বাইরে এই সময়, এখানে শুধু আমি আর তুই। এই সময়, এই বিছানা, আর এক চোট ক্ষুধা। থমকে যায় নির্ণয়, আবারও ঘ্রাণ নেয় রোজার শরীরে। নেশা কণ্ঠে বলে, তুই ফুল না কাটা, যদি আমি স্বেচ্ছাতেই আজ রক্ত দিতে রাজি। ঘন হয়ে আসছে রোজার নিঃশ্বাস। নির্ণয়ের এলোমেলো ছোঁয়া যেন পাগল করে তুলছে তাকে। আজ থাক নির্ণয় ভাই। রোজার ঠোঁটে আঙ্গুল রাখে নির্ণয়, গলা থেকে মুখ তুলে এগিয়ে আসে, ঠোঁটের কাছে এসে ফিসফিসিয়ে বলে, আজ আমি ভালোবাসতে চাই না, আজ আমি তুই সবটুকু দখল করে নিতে চাই রোজ। আজ তুই শুধু আমার হয়ে উঠবি, নিঃশব্দ, নিবারণ। আপনি একটু দূরে যান প্লিজ। বুক কাঁপছে রোজার। এই নির্ণয় আজ বেসামাল। আজ ভালোবাসা কম, দখলের নেশা চড়ে আছে মনে। দূরে যাব, কিন্তু তার আগে তোর এই কম্পন, তোর নিঃশ্বাস, তোর এই হঠাৎ ভয়টা, এসব নেওয়া দরকার। আজ আমি তোকে গিলে ফেলতে চাই। বিছানা, বাতাস, চাদর আর কেবল নিঃশ্বাসে বাঁচতে থাকা কিছু অনুচ্চারিত কথা। ওদের শ্বাস আর ঘামের গন্ধে ঘরটা ভরে যায়। রোজার ঠোঁট ফেটে যায় কাঁপতে কাঁপতে। নির্ণয়ের নকর পিঠে আঁচড় কাটে। রোজা চিৎকার করে না, ও নিঃশব্দে গলে যায়। রোজার গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফাঁক করে কিছু বলতে চায়, কিন্তু শব্দ বেরোয় না। চোখ ভিজে আসে। এক টুকরো আলো জানালার ফাঁক দিয়ে মুখে পড়ে নির্ণয়ের চোখে ছায়া, আর সেই ছায়ার ভালোবাসার নামে লুকিয়ে থাকা এক ধ্বংস। রোজা কাপা গলায় বলে, আপনি আমাকে আজ এমন করে কেন যাচ্ছেন? নির্ণয় ঠোঁট একটু নড়ে না, কেবল আঙ্গুল রাখে রোজার কাঁধে, ধীরে ধীরে গলায় টেনে তোলে আর বলে, কারণ তুই আর আমি, আমরা প্রেম করিনি, আমরা ছুঁয়েছি ভেতর দিয়ে, গলার নিচে, বুকের ভিতরে। আর এখন আমি তো সবটা চাই, একটু না কমিয়ে। রোজা চোখ বন্ধ করে ফেলে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। নির্ণয় সেই অশ্রু ঠোঁটে তুলে নেয়। রোজা ফিসফিস করে, আমি আর পেরিয়ে উঠছি না।
নির্ণয় ঠিক বুকে নরম জায়গায় মুখ রাখে, তার কণ্ঠে এবার আর আগুন নেই, একটা নরম বিষ যা শরীর গলিয়ে ফেলে। তাহলে ভেঙে পড়। আজ তোর উপর দাঁড়িয়ে থাকবে আমার সমস্ত দুঃস্বপ্ন, আর তুই আমার স্বপ্ন হয়ে যাবে। ভর দুপুরে নিস্তব্ধ ঘর, জানালার পর্দা সরে গেছে হাওয়ায়। রোজার পরিহিত টি শার্ট ততক্ষণে বিছানার কিনারে ঝুলে আছে, ওর চোখ অর্ধেক বন্ধ, গাল লাল, ঠোঁট ফোলা। নির্ণয়ের শরীর ওর গায়ে ছায়া ফেলে রেখেছে, উষ্ণ ঘরমাক্ত অভিভূত। দিনের আলোয় সবকিছু স্পষ্ট। রোজার বুকের উঠানামা নির্ণয়ের কাঁধের পেশি, আর ঘামে ভেজা সে এক ফালি কোমল ত্বক, যেখানে নির্ণয়ের ঠোঁট আবারও ছুঁয়ে যায়। রোজা কাঁপতে কাঁপতে বলে, এই রোদে না সবকিছু দেখা যায়, আপনি এমনি করে আমায়। নির্ণয় নিচু গলায় জবাব দেয়, তোকে দেখতে দিনের আলোই পারফেক্ট। তোর প্রতিটা রাগ, প্রতিটা নিঃশ্বাস, তোর ভিতরটা এই আলোতে দেখতে চাই আমি। তুই লুকাইস না, আমার হইয়া থাক। ওর শরীর নিচু হয়ে আসে, ঠোঁট ছুঁয়ে যায় রোজার নাভির চারিপাশে। রোজা একবার ঘাড় বাঁকিয়ে বিছানার চাদর চেপে ধরে। নির্ণয় জীব তখন তার নিজের ভাষায় রোজাকে লিখে যাচ্ছে। দুপুরের আলোয় ঘরটা হঠাৎ দুলে ওঠে, একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে। নির্ণয়ের স্পর্শে রোজার ডাকে আর তাদের দুজনের ছায়া গলে মিশে যায় ঘরের মেঝেতে। নির্ণয়ের জীবটা রোজার বুকের মাঝ বরাবর নামছে, ঘামে গলে গেছে ওর শরীর, কিন্তু ঠোঁটে এখনো প্রতিরোধ। হাঁপিয়ে উঠছে রোজা, বুকের মাঝে সমুদ্রে অতলে তলিয়ে যাচ্ছে। সে নিজেকে চেয়েও সংযত রাখতে ব্যর্থ। হাতে ব্যান্ডেজের স্থান হতে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আপনি এমন করলে আমি বরফ হয়ে গলে পড়বো তো নির্ণয় ভাই। কণ্ঠে মাদকতা, জিহ্বার স্বাদ নিতে ব্যস্ত নির্ণয় ফিসফিসিয়ে তার কানে বলে, গলি যদি পড়িস তাহলে পড়, আমি ধরে রাখছি তোকে। রোজা তখন আর কিছুই বলে না, শুধু চোখ বন্ধ করে দেয়। নির্ণয় এবার ওর দুই হাঁটুর মাঝখানে মুখ নামায়। রোজা হঠাৎ চমকে ওঠে, মুখে হাত চাপা দিয়ে রাখে, কিন্তু ততক্ষণে ওর শরীরটা কাঁপছে। জান আমার, পুরোটা সহ্য করবে। আই নো ইটস টু মাচ বিগ। নির্ণয় নামছে একেবারে গভীরে, ওর নিঃশ্বাস গরম, ওর জিভ নরম। রোজা যেন ভেঙে গলে যাচ্ছে একদম। ওর পেটের ভেতর থেকে উঠে আসছে একটা মোচড়, একটা ডাক, অচেনা, অপরিচিত, তবু নিজস্ব। ঠোঁট কাঁপছে, এক হাতের নখ বিছানার চাদরে আঁচড় কেটে যাচ্ছে। পারছি না নির্ণয় ভাই, মরে যাচ্ছি আমি, থামুন। নির্ণয় উন্মাদ, দুনিয়ায় কিছুই যেন খেয়াল নেই তার। ঘাম ঝরেছে তার শরীরে। রোজাকে আরো জোরে চেপে ধরে নিজের সাথে ওর কানে মুখ নিয়ে বলে, সহ্য করো না জান, এই তো হয়ে এসছে। রোজা চোখ বন্ধ করে ফেলে। নির্ণয় শরীর ওর শরীরে চেপে বসে। আপনার ছোঁয়া জ্বালিয়ে দেয় আমায়। নির্ণয় অস্থির, সময়ের তাড়নায় মিটিয়ে নিচ্ছে নিজের খায়েশ, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে, তোরে জ্বালা আমার জন্য নেশা। রোজা কেঁপে ওঠে, ওর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি, কিন্তু মুখে একটুখানি তৃপ্তির ছায়া, কি যেন একটা দাহ আর দখলের মাঝখানে ভালোবাসা না একটা ভয়ঙ্কর টান। ক্লান্ত দুটো শরীর একে অপরের নিঃশ্বাসে মিশে আছে। রোজার ঠিক উপরে নির্ণয়ের বলিষ্ঠ দেহ, ঘাম ঝরছে নির্ণয়ের শরীর থেকে, আর তাতেই ভিজে উঠছে রোজা। সরুন না। যা বাবা, তুই সুখে ঘাম ঝরালাম, এখন আমাকে দূর ছাই। বাহ রে বাহ নারী, কি সুন্দর অভিনয় তোমার। তুমি সুখের মাঝে চোখের পানি ফেলাও, তৃপ্তি নিতে চেঁচে আগ্রহ বাড়াও। খেকে ওঠে রোজা। আপনি নামবেন? নামুন বলছি না। দরজায় কারো নক করার শব্দ কানে আসতে কথা থামিয়ে দেয় নির্ণয়। রোজার উপর থেকে নেমে উদাম শরীরে দরজা খুলে নির্ণয়। কি বে শালা কাবাবের হাড্ডি। এ কি ভাই, তুমি খালি গায়ে কেন, আর এত ঘাম ঝরছে কি শরীরে? তোমার রুমে কি এসির প্রবলেম হয়েছে? সরো তো দেখি। ভেতরে যাওয়া হবে না। কেন, ভেতরে কি প্রবলেম? ওখানে তো কি মামা বানানোর প্রসেসিং কাজ চলছিল, তবু তুই কাবাবের হাড্ডির টুকরো হয়ে ছুটতে ছুটতে চলে এলে। বর্তমানে আমি প্রসেসিং বন্ধ রেখেছে। তুমি কি মানুষ? রোজ অসুস্থ। কি করব বল, তোর বোনের স্পর্শ আমাকে মাতাল করে দেয়, কন্ট্রোলেস হয়ে পড়ে। থাক আর শুনতে চাইছি না। কেন আসো শালা বাবু, তোমাকে পুরো নাটক শর্ট গল্পে বলি। না দরকার নেই। এখন কাজের কথায় আয়। আমার রেডিমেড ছেলে কি পেয়েছিস? ও হ্যাঁ, তোমার রেডিমেড ছেলেকে আমার ঘরে রেখে এসেছি। তুমি অনুমতি দিলে তাকে তোমার কাছে হাজির করে নিজেকে ধন্য করতে পারি। আমি ফ্রেশ হয়ে রোজকে নিয়ে নিচে নামছি। তুই রেধিকে খাবার বাড়তে বল, পাপ্পুকেও নিয়ে যাবি। যথা আজ্ঞে যাবো না। এখন বিদেয় হ, গেট লস্ট। হ্যাঁ, এখন তো আমার দরকার ফুরিয়েছে। একবার আসুক আমার ভাগ্নে, তারপর তোমাকে দেখছি। জলদি প্রসেসিং শেষ করো, আই ওয়ান্ট জুনিয়র। তুই গেলে তবেই না প্রসেসিং সম্পূর্ণ করব। যাচ্ছি বাবা, যাচ্ছি। বলেই উল্টো হেঁটে যায় রিয়ান। খট করে দরজা লাগিয়ে বেডের কাছে আসে নির্ণয়। হাত থেকে রক্ত পড়ছে রোজার। ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার।
খাবার টেবিলটায় বসার ঘরের একপাশে রিয়ান, ত্রিধা, অপূর্ব, আয়ান আর পাপ্পু সবাই চুপচাপ বসে আছে। কারোর মুখে একটু হাসি নেই, শুধু একটা অদ্ভুত উত্তেজনা ভাসছে। রিধিমা হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে। তার চোখও কোথাও যেন আটকে আছে, মাঝে মাঝে উপরের দিকে তাকিয়ে। ভাই, ওদের নামের সময়টা কখন হবে? ওটাই জানলে আমরা ঠিক করে খেতে বসতে পারতাম। রিয়ানের কণ্ঠে একটু আগ্রহ আর একটু চিন্তার ছাপ। পাপ্পুর চোখ বড় হয়ে উঠল, রোজাকে দেখার কৌতূহল মনে গেঁথে আছে তার। আয়ানোর পাশে চুপচাপ বসে বারবার ছাদের দিকে চোখ ঢোকাচ্ছে, যেন সেখানে কোনো সিগন্যাল আসবে। ত্রিধা একটু হালকা হাসি মুখে বলল, ওদের দরজার কাছ থেকে একবার ঝলক দেওয়া দরকার তো। ওদের অপেক্ষায় গরম গরম খাবার ঠান্ডা হতে শুরু করেছে। এরপর তো গরম গরম খাবার খাওয়া আর ভাগ্য হবে বলে মনে হয় না। রিধিমা প্লেটগুলো হাতে ধরে একটা একটা করে সবাইকে দিয়ে যাচ্ছে। তার হাতে কাঁপন মনে হচ্ছে। টেবিলের উপর আলো পড়ছে আর সবাই যেন একটানা উপরের দিকে তাকিয়েছে, নির্ণয় রোজার আসার মুহূর্তের অপেক্ষায়। পাপ্পু একটা গভীর শ্বাস নিয়ে বলল, এই রিয়ান, আমার রোজ কখন নামবে রে? তার চোখে একটা মিশ্র আশার উত্তেজনার ছোঁয়া। রিয়ান একটু হাসি দিয়ে বলল, তা তুই যেখানে আমিও সেখানেই বসে রয়েছি, আমি কিভাবে বলবো শুনি? বল না রিয়ান, আমার রোজ কখন নামবে? পাপ্পু আবার জিজ্ঞাসা করতে রিয়ান চোখ ঝাপসা করে ঠাট্টা স্বরে বলল, বেটা, মনে হচ্ছে আমি তোর না, তুই আমার বড়। পাপ্পু একটু লজ্জা পেয়ে গরম গরম মুখ নিচু করলো। হ্যাঁ মামা, তুই তো বড়ই। রিধিমার হালকা হাসি চারিপাশে ছড়িয়ে পড়লো আর বাকিরাও হেসে উঠলো এই মজার আড্ডায়। খাবার টেবিলটা সেই মুহূর্তে একটু বেশি প্রাণ ফিরে পেল। হাসির মাঝে হঠাৎ ঠাস করে একটা শব্দে সবাই চুপ। সেই নির্ভর, সেই পরিচিত শব্দ। নির্ণয়ের ঘরের দরজা খুলেছে। একটা টান টান নিস্তব্ধতা ঘরে নেমে এলো। রিধিমার হাতের থালায় ঝুনঝুনি থেমে গেল। ত্রিধা নিজের চোখ মেলে তাকিয়ে রইল একদৃষ্টে। রিয়ান উঠে দাঁড়ানোর মতো করলো, মুখটা গম্ভীর। আয়ানের ঠোঁটে চেপে থাকা আধা হাসি মিলিয়ে গেল। ওই যে নির্ণয়ের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, সাথে তার রোজা। পায়ের আওয়াজ নেই, কিন্তু উপস্থিতি গম্ভীর। সে একদৃষ্টিতে সকলে তাকিয়ে আছে তাদের দিকে, যেন এক অদৃশ্য চাপ নিয়ে এসেছে সঙ্গ করে। চোখে কিছু নেই, মুখে কোনো রং নেই, তবুও তার আগমনে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। পাপ্পু তাকে আস্তে ফিসফিস করে বলল, মামা, রোজা নামছে? রিয়ান আর কিছু বলল না, সবাই বসে আছে। রিধিমার হাতে ধরা থালাটা হালকা কেঁপে উঠল। নির্ণয় রোজা দাঁড়িয়ে নীরব, কিন্তু তার চোখে যেন লেখা আজ আর কিছুই আগের মতো থাকবে না। সকলের নজর এখন একদৃষ্টে আটকে আছে নির্ণয় রোজার উপর। ঘরের হালকা আলোয় রোজার উপস্থিতি যেন কাঁপিয়ে দিয়ে গেল সবার ভেতরটা। তার পরনে ওভারসাইজড ব্ল্যাক টপস, যেন নিজের শরীরটাকে আড়াল করতে চায়। নিচে জিন্সের মতো কিছু একটা পরা, অস্পষ্ট ধুলো লেগে যেন আরও ঘোলা। বাম হাতে মোড়ানো ব্যান্ডেজটা স্পষ্ট। ক্লিনের সাদা কাপড়ের ভেতরে কি লুকিয়ে আছে কেউ জানে না, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, তার পাশে দাঁড়িয়ে আছে নির্ণয়, সাদা টি শার্ট আর ট্রাউজারে, ছিমছাম শান্ত মুখে। তার ডান হাতে ধরা রোজার বা হাতটা, যেটাতে ব্যান্ডেজ। আস্তে আস্তে ভীষণ ধীর পায় সে রোজাকে নিয়ে আসছে খাবার টেবিলের দিকে। চারিপাশে কারো একটা শব্দ নেই। পাপ্পুর মুখ খাওয়া হয়ে গেছে। আয়নের চোখে ভ্রু কুচকে উঠেছে। ত্রিধা ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে আছে। রিয়ান শুধু তাকিয়ে মুচকি হাসছে, কোনো ভাব প্রকাশ করছে না। রিধিমার হাতের থালা তখনও কাঁপছে একটু একটু। রোজা কারো চোখের দিকে তাকাচ্ছে না, সে কেবল হাঁটছে। আর নির্ণয় তার হাত ধরে টেবিলের দিকে নিয়ে আসছে তাকে। সেই মুহূর্তে ঘর যেন শব্দহীন, বিস্ফোরণ। কিছু বদলেছে, চুপি চুপি নিঃশব্দে, কিন্তু সবার ভিতরেই। নির্ণয় আগে থেকে এসে পৌঁছেছিল, কিন্তু সে তখন থেকে টেবিলের এক সকলের মুখভঙ্গি খেলাই করছে, তবে কোনো রিয়াকশন নেই। রোজা নিজেও বেশ বিরক্ত। নির্ণয় রোজার একসাথে আসা, এক রুম থেকে বেরোনো, সবার যেন একটা বিস্ফোরণের মতো হয়ে গেল। সকলে থমকে আছে। রিয়ান, ত্রিধা, অপূর্ব, আয়ান, পাপু সবাই যেন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ঠিক যেন সামনে ভূত দেখছে। চোখে বিস্ময়ে, মুখে নিঃশব্দ প্রশ্ন। রোজা এক মুহূর্ত থেমে যায়। তার বাম হাতটা এখনো নির্ণয়ের হাতে ধরা। চোখ বুলিয়ে নেয় চারিপাশে। সবার তাকানোয় যেন কেমন কেটে কেটে লাগছে। হোয়াট? নির্ণয়ের গলাটা ঠান্ডা তবে স্পষ্ট। তারপর ঠোঁটটা সামান্য বেঁকিয়ে চোখ শুরু করে বলে, এভাবে কি দেখছো সবাই? আমাদের মুখে কি কোনো সিনেমা হচ্ছে? তবুও কারো মুখে শব্দ নেই। কেউ যেন ঠিক জানে না কি বলবে, কিভাবে বলবে। আর নির্ণয় চুপচাপ। ওর চোখে একরকম স্বস্তি আর জেদ। সে রোজার হাতটা শক্ত করে ধরেই রাখে। সিনেমা না ভাই, এর থেকেও বড়। মুখ ফসকে বলে ফেলে ত্রিধা। সকলে বড় বড় চোখ করে তাকায় তার দিকে। নির্ণয় ভ্রু কুচকে নেয়। ঘরে একটা চাপা গুঞ্জন যেন ছড়িয়ে পড়ে। সেই সাথে রিয়ান চোখ সরিয়ে ফেলে জানালার দিকে। অপূর্ব টেবিলের কোণা নিয়ে খেলতে শুরু করে, চোখে চাপা বিস্ময়। পাপ্পু অবুঝ বাচ্চা, সে পরিস্থিতি বুঝতে চাইছে। তুমি কি বলতে চাস? ত্রিধা গলা নামিয়ে ফেলে। মনে ধুকপুকানি, ভুল জায়গায় মুখ ফসকেছে ভেবে নিজের এখন শখানে গালি দিতে ইচ্ছে করছে তার। চোখ নামিয়ে, ইয়ে মানে অ্যান্সি? হোয়াট? কই কিছু না তো।
নির্ণয়ের চোয়াল শক্ত হয়। সে একবার রোজার দিকে তাকায়, তারপর চারিপাশে। তার চোখ যেন বলে, তোমাদের কারো কিছু বলা থাকলে কন্টিনিউ করতে পারো, তবে আমি শুনছি না। মাত্রই বিস্ময় কাটাতে এক গ্লাস পানিতে চুমুক দিয়েছিল আয়ান। নির্ণয়ের কথায় বেশ বড় এক বিষম খেলো সে। এতক্ষণের পুরো কাহিনী পর্যবেক্ষণ করছিল। গোয়েন্দা বলে কথা, চোখ দেখলেই যেন মন পড়তে পারে। চেয়ারে বসতে নিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, সে চোখে ঠান্ডা আগুন নিয়ে আরও একবার টেবিলের চারপাশটা দেখে নেয়। এবার সে বুঝে গেছে এখানে শুধু খাবার না, চোখে চোখে চলছে এক অদৃশ্য যুদ্ধ। এই থমথমে মুহূর্তে হঠাৎ ছোট্ট একটা কণ্ঠ বাতাস কেটে উঠে আসে। রোজ, তোমার হাতে কি হয়েছে? অনেক লাগছে বুঝি? সবচেয়ে ছোট অবুঝ পাপ্পুর কণ্ঠ। তার চোখে নেই কোনো জিজ্ঞাসা, নেই কোনো সন্দেহ, শুধু নিখাত উদ্বেগ। রোজ থমকে যায়। গ্রামের ভাষা পাল্টে সেদিন শহরের ভাষায় আয়ত্তে আনতে বলেছিল বাচ্চা ছেলেটাকে। বেশ কিছুবার চেষ্টা করিয়েছে শেখাতে। ছেলেটা বেশ মেধাবী, অল্পতে সব বুঝে নেয়। রোজ, আবারও সেই কণ্ঠ ভাবনা ছেদ ঘটিয়ে একবার নজর বুলায়। তার বা হাতে মোড়ানো ব্যান্ডেজের দিকে তাকায় একটু, তারপর চোখ রাখে পাপ্পুর দিকে। সে তখন টেবিলের ওপাশ থেকে মাথা বের করে তাকিয়ে রয়। ঘরের বাতাস হঠাৎ বদলে যায়, বিস্ময়ের ধোঁয়া যেন মিলে যায় নিঃশব্দে। রোজা ঠোঁটের কোণে এক টুকরো নরম হাসি এনে বলে, নোবডি, আমি একদম ঠিক আছি। চেয়ারে এর বসা থেকে উঠে এসে ছুটে রোজাকে জড়িয়ে নেয় পাপ্পু। পাপ্পু একটু সামনে এগিয়ে বলে, আমি জানি তোমার অনেক লাগছে। তুমি কান্না করছিলে? রোজা এবার হেসে ফেলে। ভীষণ আদুরে ছেলেটি অল্প দিনে মায়ায় জড়িয়েছে রোজাকে। কে এনেছে তোকে? কেবলা এক হাসি দিয়ে হাত উঁচু করে রিয়ান। আমি? থ্যাঙ্কস ভাইজান। অনেক হয়েছে, এবার খেতে বসবি। এতক্ষণে ইমোশনাল সিনের সমাপ্তি হয় নির্ণয়ের এক কথায়। সকলে পুরো সিন থেকে বেরিয়ে আগের সিনে আসে। ইউ কাম হেয়ার। রিয়ানের ডাকে রোজাকে ছেড়ে ছুটে রিয়ালের কাছে গিয়ে বসে পাপ্পু। মামা ভাগ্নেতে বেশ জমে। খাবার টেবিলের এক চেয়ার টেনে রোজাকে বসিয়ে দেয় নির্ণয়। গেস্টারটা সামান্য। রোজা চুপচাপ বসে পড়ে, চোখ নামিয়ে রাখে। রোজার পাশে চেয়ার টেনে বসে নির্ণয়। দুজনা বসতে তাদের খাবার বেড়ে দেয় রিধিমা। দুটো প্লেট থেকে একটা প্লেট নিজের হাতে তুলে নেয় নির্ণয়। প্রথম লোকমা এগিয়ে ধরে রোজার মুখ পানে। এ কি রোজ, তোমাকে এই ভাইয়াটা খাইয়ে দিচ্ছে কেন? মুহূর্তে পুরো ঘর থমকে যায়। সকলে হাসি চাপিয়ে রাখতে চাইছে। এই লোকটা কে রোজি? আসতে থেকে দেখছি তোমার সাথে একদম মিশে আছে। কপালে ভাঁজ ফুটে নির্ণয়ের চেহারা গম্ভীর। বেটা বাপকে চেনো না? নির্ণয়ের কথা শুনে কাশি উঠে যায় রোজার। খুকু করে কাশতে থাকে সে। নির্ণয় সামনে থাকা পানির গ্লাস দ্রুত হাতে তুলে তাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। রোজার কাশিতে দাঁড়িয়ে থাকা রিধিমা একটু এগিয়ে ফু দিতে লাগে। রোজার মাথায় কাশি প্রায় কমে এসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে রিধিমা। উফ, কি যে করিস না তুই। আচ্ছা, আমরা ঢাকা কবে ফিরছি ব্রো? রিধিমার কথার মাঝে সকালে টয়লেট করে ভালো করে ওয়াশ না করা হাত ঢুকিয়ে দিল রিয়ান। নির্ণয় নিশ্চুপ, কোনো কিছুর উত্তর করার বিন্দুমাত্র পরিমাণ আগ্রহ নেই তার। নিজের মতো প্লেট ভাত মাখিয়ে লোকমা তৈরি করছে সে। প্লেট থেকে এক লোকমা ভাত তুলে রোজার মুখের সামনে ধরে। নির্ণয়ের খামখেয়ালি বুঝতে না পেরে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে রোজা। তুই ওভাবে তাকালে আমার কেমন কেমন লাগে। ভরকে যায় রোজা। এক টেবিল মানুষের সামনে এত লজ্জা, ইচ্ছে করছে এখন টেবিলের তলে ঢুকে যেতে। টেবিলের তলে যেতে হবে না, আমার বুকে আয়, এটা অলওয়েজ তোর জন্য ফাঁকা। এবার যেন খাবার টেবিলে হাসির রোল পড়ে যায়। বেচারা পাপ্পু আগামাথা কিছুই বুঝে না, তাই মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। সকলে হাসির মাঝেও একজন ভীষণ গম্ভীর। ব্রো, বল, শুনছি। আমরা ব্রেক কবে করছি? রিয়ানের কথা টোন টেনে ধরে ত্রিধা আশকারা দিয়ে বলে, হ্যাঁ অ্যান্সি, আমরা রাজধানী কবে ব্যাক করব বলতো? এই ভুতুরে এরিয়া থেকে এবার বেরোনো উচিত ভাই। এখন তো বারবির জলও চলে এসেছে, এখন হয়তো ফেরা উচিত আমাদের। মুখ ভর্তি ভাত চিবোতে চিবোতে হাতে সাহায্যে ত্রিধাকে থামাতে ব্যতিব্যস্ত হয় রোজা। দ্রুত মুখে অবশিষ্ট ভাত গিলে বলতে লাগে সে, আমাকে ছাড়াই প্ল্যান করো, আমি ফিরছি না। খেকে ওঠে রিয়ান। আগুনে ঘি ঢালার মতো রোজার কথা ইচ্ছাচ করে উঠে রাগী স্বরে বলে, কোনো কথা শুনতে চাইছি না, তুই বাড়ি ফিরবি আমাদের সাথে। কিন্তু ভাইয়া, এভাবে যাওয়া পসিবল না। আর ডিপার্টমেন্টে একটা নিয়ম আছে যার বাইরে আমি যেতে পারবো না। আমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। নিকুচি করি তোর চাকরির। এই মেয়ে, এই তোরে চাকরি করার পারমিশন কে দিয়েছে? ভাই, ডোন্ট টক রোজ, তুই বাড়ি ফিরবি। দুই ভাই বোনের কথার মাঝে সকলে যেন দর্শক, কারো মুখে নেই কোনো কথা। নির্ণয় নিজেও চুপচাপ বসে রোজাকে খাইয়ে বেঁচে যাওয়া অবশিষ্ট খাবারগুলো তুলে খাচ্ছে। একদম শান্ত মুখে, নেই কোনো রাগের আভা। দরজা ঠক ঠক আওয়াজে খাবার টেবিলে নিস্তব্ধ পরিবেশে ব্যাঘাত ঘটে। রিধিমা দরজা খুলতে যাবে, এমন সময় খাবার ছেড়ে দ্রুত উঠে আয়ান গিয়ে দরজা খুলতে হনহনিয়ে বাসায় প্রবেশ করে প্রেম। আশেপাশে কোথাও তাকানোর হয়তো বিন্দু পরিমাণ সময় নেই তার, বা হয়তো খেয়াল করতে চায়নি। এগিয়ে এসে দাঁড়ায় রোজার সামনে।
আর ইউ ওকে মেহরিন? শুষ্ক ঢোক গিলে রোজা। এমন সময় প্রমুখে এখানে একদমই আশা করেনি সে। রোজার চুপ থাকা যেন প্রেমের মনে আরো জ্বালা ধরিয়ে ছাড়ে। মেহরিন কথা বলো। প্রেম এগোতে যাবে ঠিক এমন সময় হাতের শক্তপোক্ত বাঁধনে আটকে যায় তার। হাতের মালিকের দিকে তাকাতেই প্রেমের চোখ স্তব্ধ হয়ে নির্ণয়ের উপর, যার নজর এখনো খাবার টেবিলে স্থির। ভাতের শেষ লোকমা মুখে তুলে নজর ঘোরায় প্রেমের দিকে। আরে আরে ভাইরা ভাই, ছয় খেলবে বুঝি? তাও ওদিকে কেন? আমাকে ছুঁয়ে দাও। তুমি চাইলে আমার ওটাও ছুঁতে পারো। ডোন্ট টাচ মাই কুইন। এবারে যেন বুকের মাঝে ধুপ করে উঠে প্রেমের। নির্ণয় চৌধুরীর মাই কুইন শব্দ দুটো যেন তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দেয়। শ্রবণেন্দ্রিয় জ্বালা শুরু করে, বুকে কোথাও হাহাকার করে কিছু হারানো বেদনা। প্রেম অসহায় চোখে তাকায় রোজার দিকে। তবে মনোহরিণীর চোখ জোড়া প্রেমের হাতে ধরে থাকা সুদর্শন পুরুষে আবদ্ধ। চোখের কোনা চিকচিক করে প্রেমের। হ্যাঁ ব্রাদার্স, লুক এট মি। রোজার থেকে চোখ সরিয়ে আবারও নির্ণয়ের দিকে তাকায় প্রেম। চেহারায় বিরক্তি, তবে মুখে তাচ্ছিল্য। পাখিকে জোর করে খাঁচায় বন্ধ করলে পাখি খাঁচার হয়ে যায় না। হো হো করে পুরো ফ্লোর কাঁপিয়ে হাসে নির্ণয়। যেন এর থেকে মজার আর কিছু নেই তার কাছে। হাসি থামাতেই চোখে হিংস্রতার প্রতিফলন। ওর জন্মটা আমার নামে হয়েছে। উপর একজন বসে চাবি ঘোরাচ্ছে, উনি, ঠিক উনি আমার জন্য পাঠিয়েছে ওকে। আর নির্ণয় চৌধুরী জিনিস মানেই সর্বশ্রেষ্ঠ জিনিস, অমূল্য রত্ন। প্রেম কিছু বলতে মুখ খুলবে ঠিক তার আগে রিয়ান এগিয়ে এসে হাত রাখে প্রেমের কাঁধে। আরে অফিসার, বাদ দাও এসব। কি কাজে এসেছো সেটা বলো। প্রেম রিয়ানের হাত কাঁধ থেকে নামিয়ে আবারও তাকায় রোজার মুখে। প্রেম তাকাতেই মাথা নামিয়ে নেয় রোজা। ঠোঁট বাঁকিয়ে তার ছেলেরা হাসি হাসে প্রেম পকেট থেকে খাম জাতীয় কিছু বের করে এগিয়ে দেয় রোজার দিকে। তবে রোজা হাত বাড়ানোর আগে চিলের মতো ছো মেরে খামটি নিয়ে নেয় রিয়ান। খুব বেশি আশ্চর্য হয় না প্রেম তার নজরে এখনো রোজা শুকিয়ে যাওয়া মুখ। তোমাকে ডিপার্টমেন্ট থেকে তোমার ইনজুরি ও সুস্থতার তাগিদে সেভ লিভ দেওয়া হয়েছে 6 মাসের জন্য। 6 মাস পরে আবারও দায়িত্ব তোমার। এই মিশন আপাতত ডিপার্টমেন্ট স্থগিত রাখছে। চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজা। রসগোল্লার মতো করে তাকিয়ে রয় প্রেমের দিকে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার আসুন তো মশাই আপনি। রিয়ানের কথার পিঠে আর কোনো কথাই বলে না প্রেম। আর চোখে তার হৃদয় নাসিনীকে দেখেনি, উল্টো ঘুরে স্থান ত্যাগ করে সে। প্রেমের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে ত্রিধা। হৃদয়ের ফুটতে সদ্য কলিগুলোতে হালকা স্পর্শে দোলাতে থাকে সে। প্রেমের আগমনে পুরো সময় জুড়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল ত্রিধা। প্রেম যেতেই রোজার হাত ধরে টান্না টানিতে নিজের রুমের দিকে যেতে থাকে নির্ণয়। ঘটনা তো দ্রুত হওয়ায় চমকে যায় সকলে। রিয়ান নিজেও ভড়কে যায়। কিছু করার আগে রুমে প্রবেশ করে দরজা আটকে দেয় নির্ণয়। রিয়ান ছুটে এসে ধাক্কা দিতে লাগে দরজায়। ব্রো, ওপেন দ্য ডোর প্লিজ। রোজকে কিছু করবে না তুমি ব্রো? রুমের ভেতর থেকে কোনো সাড়া আসে না, কোনো কথার আওয়াজ নেই। রিধিমা এসে দাঁড়ায় দরজার সামনে। রিয়ান, রিধিমা ডাকে তার দিকে ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ান। বিলিভ মি রিদি, তোর ভাই যদি আমার বোনের উপর কোনো টর্চার করে, আই সোয়ার আমি তোর সাথে এমন কিছু করব যা তোদের কারোর জন্য ভালো হবে না। থমকে যায় রিধিমার, বুক দূর দূর করছে। ভাই তোরা ওদের প্রাইভেট টাইমে ব্যাঘাত না ঘটিয়ে এগিয়ে আয়, যাওয়া প্ল্যান করি। অপূর্বের ডাকে রিধিমাকে রেখে চলে যায় রিয়ান। বদ্ধ করে জানালার পর্দা নড়ে না, বাতাস নেই, শুধু নিঃশ্বাস। একটা ধীর আর একটা ধ্বংসের মতো ভারী। দুজনে দাঁড়িয়ে আছে জানালার গা ঘেঁষে, চোখ লাল, মুখে একটাও কথা নেই, শুধু দাঁড়িয়ে আছে। হাত দুটো মুঠো, বুকের ভেতর কেমন আগুনে চেপে রাখা শব্দ। ভয়ে এলোমেলো চুলগুলো গাল ছুঁয়ে পড়ে আছে। ঠোঁট কাঁপে না, কিন্তু চোখ দুটো নরম না, ভাঙা। নির্ণয় ক্ষিপ্ত চোখে এগিয়ে আসছে রোজার দিকে। মুখ শান্ত, তবে নজর বলে দিচ্ছে মনে কি চলছে তা। গলা কাঁপছে রোজা। এইভাবে কাছে আসবে না, দোহাই লাগে আপনার। আর এগিয়ে আসছে নির্ণয়, থামবার নাম মাত্র নেই। রোজা গুটিয়ে নিচ্ছে নিজেকে, চোখ নিচে বন্ধ করে নেয়। বাঁকা হাসে নির্ণয়, এগিয়ে এসে সম্মুখে দাঁড়ায়। রোজার সেকেন্ড কয়েক তাকিয়ে থাকে ভীত মুখের পানে। পুরো দুনিয়ায় তুই সাহসী, আমার কাছে কিসের হতো নাটক তোর? এত নাকে সাজিস কেন? নিশ্চুপ রোজা মুখ ফুটে কোনো উত্তর করে না, নিজেকে সংযত রাখে। পুরুষের রাগের কাছে নারী জেদ বৃথা, আর তাই মুখে কুলু পেটেছে সে। লুক, চোখ খিচে বন্ধ করে নেয় রোজা। রোজ পাখি। পিটপিট করে চোখের পাতা খুলে রোজা। নির্ণয় ঠিক তার মুখের সামনে। তোর স্পর্শ ছাড়া আমি শান্ত হই না, ছুঁয়ে দে আমায়, টাচ মি রোজ। রোজা নিশ্চুপ, শ্বাস নিতে ভুলে গিয়েছে সে। কোথাও পাখির ডাক নেই, গ্রামের
সাজ নামে না। এই ঘরে শুধু দুটো মানুষ। রোজা চুপ থাকায় যেন বিপদের সংকেত ধৈর্যের সাথে পেরে ওঠে না নির্ণয়। আবারও মস্তিষ্কে আগুন ধপ করে জ্বলে ওঠে। আই সে টাচ মি। রাম ধমকে আবারও চোখ বুজে নেয় রোজা, চোখের কোণে এক ফোঁটা পানি। রোজা কি কাঁদছে? হ্যাঁ কাঁদছে। প্রিয় মানুষের আগেও মেয়েরা কাঁদে, তাদের সামান্য ধমকে কাঁদে। সারা দুনিয়ার কাছে শক্ত থাকা মেয়েটাও কারো কাছে নিজের বাচ্চামো প্রকাশ করে। একটা নিজস্ব মানুষ মানে শান্তি। রোজা চোখের পানি নির্ণয়ের বুকে রক্তক্ষরণ করে। ক্লান্ত নির্ণয় নিজেকে হাত স্টিলে দেয়ালে কয়েকবার পাঞ্চ মারে। এবার বেশ শব্দ করেই কাঁদে রোজা। থেমে যায় নির্ণয়, চোখে মুখে ঘোর বিরক্তি নিয়ে বলে, শালা নারী জাত সব সর্বনাশের মূল। মিষ্টি গলা, ভেজা চোখ আর কোমরের দুরুনে দিয়ে প্রথমে কাছে টানে, তারপর বুক ফাটায়। বিশ্বাস করলেই শেষ। এ জাত শুধু ভালোবাসা নয়, রক্ত খায়। এত কঠিন কথা সহ্য হচ্ছে না। রোজার আচমকায় ঝাঁপিয়ে পড়ে নির্ণয়ের বুকে জোরে জোরে গলা ফাটিয়ে কাঁদতে লাগে সে। একটু ছোঁয়া, হ্যাঁ সামান্য একটু ছোঁয়ায় যেন ক্ষিপ্ত বাক্যে শান্ত করতে যথেষ্ট, মনে জ্বলতে থাকা দাবানল ঠান্ডা করতে যথেষ্ট। নির্ণয় দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। ইস, যদি পারতাম তোর বুক চিরে আমার হৃদয়ে মাঝে ঠকিয়ে রাখতাম। যদি পারতাম তোর লোহার খাঁচে বন্দি করতাম। পারিনি, কিছুই পারিনি। আমি ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আমার কাছে ভালোবাসা মানে তুই, তোর সব, তোর বডি স্মেল, তোর বিউটি স্পট, এভরিথিং। ইউ আর অনলি মাইন। নিজেকে আরো নির্ণয়ের বুকের মাঝে চেপে ধরে রোজা। ফিরতে হবে। নির্ণয়ের কথায় মাথা নাড়ে রোজা। তৃপ্তি নিঃশ্বাস ফেলে নির্ণয়। মনে সেই পুরনো হিসাবের খাতা খুলে নতুন সূচনা করার নিখুঁত পরিকল্পনা। ভোরের দিকে নির্ণয়ের বাগান বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সকলে। দুটি গাড়ি ছিল, প্রথমটায় নির্ণয় আর রোজ, তাদের পরে ঠিক অপর গাড়িটি। সেখানে চমলক্ষ গ্যাং, সকলে উঠেছে। যদিও রিয়ান নির্ণয়ের গাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু নির্ণয় গোপালের কাটা হিসেবে রিয়ানকে একদম চায়নি। বেচারা বাংলার পাঁচের মতো মুখ করে গাড়ির পেছন সিটে বসে। এক পাশে রিধিমা, অপর পাশে ত্রিধা। দুটো মেয়ের মাঝখানে চিপকে চিমক্যান্ডি হয়ে যাচ্ছে সে। এসির মধ্যে শরীর ঘামছে। গাড়ি তো চলছে একটানা পথ। গ্রামের জঙ্গল পেরিয়ে মেন রোডে এসেছে এই তো মাত্র কয়েক মিনিট আগে। শান্ত পরিবেশ পেরিয়ে শহুরে পরিবেশের ভিড়ে আবারও নিজেকে বাঁধতে হবে। জানালার কাছে হালকা রোদ পড়েছে, গাড়ির মাঝে একরাশ বিরক্তি। সবচেয়ে অবাক কাণ্ড, ত্রিধা আর রিয়ান পাশাপাশি বসে। ড্রাইভিং সিটে বসে আয়ান বারবার আর চোখে দেখছে মোটা ফ্রেমের চশমা পরিহিত সুন্দরী রমণীকে। তবে রিধিমা শান্ত চোখে কাচের বাহিরে সবুজ পর্যবেক্ষণ করতেই ব্যস্ত। সময় বয়ে চলেছে। অসহ্য এই রোদ আর বেলা যেন সমান তালে দৌড়ে চলছে। অপূর্ব বেচারা ক্লান্ত চোখে অনেক আগেই ঘুমের দেশে স্বপ্ন সাজাতে শুরু করে। দিনাজপুর শহরের শেষ প্রান্ত পেরিয়ে গাড়িটা যখন ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করলো, মফস্বলের ধুলো ছেড়ে পাকা রাস্তার ছোঁয়া পেল, তখন রোদের ঝিলিক আর কাচ ঘেরা জানালা যেন এক অদ্ভুত ক্লান্তি বয়ে আনলো। গাড়ির ভেতর সবাই চুপচাপ, কেউ জানালার বাইরে তাকিয়ে, কেউ আবার আধো ঘুমে ঢলে পড়েছে। কিন্তু গানটা, গাড়ির স্টেরিওতে চলতে থাকা গানের সুর, চলো না ঘরে ফিরে যায়, যেন কারো মনেই সুর হয়ে পাচ্ছে না, বরং বিরক্তি ধরিয়ে দিচ্ছে একঘেয়েমি আর ভরাক্রান্ত মনে। ত্রিধার কপালের ভাঁজ আরও গভীর হয়। এই গানটাকে একটু বন্ধ করা যায় না? চুপচাপ ড্রাইভিং করতে থাকা আয়ান একবার তাকিয়ে নীরবে স্টেরিও বন্ধ করে দেয়। মুহূর্তে যেন গাড়ির ভেতর নিস্তব্ধতার এক চাপা শব্দ ঘুরে বেড়ায়। সামনে ঢাকার রাস্তা, পেছনে দিনাজপুর। কিছুটা পথ এগিয়ে গিয়ে আচমকা থেমে যায় চলতে থাকা গাড়িগুলো। যেন হঠাৎই রাস্তার গায়ে জমাট বাঁধে এক অদৃশ্য দেয়াল। দুটো গাড়ি জ্যামে আটকা পড়ে। তবে নির্ণয়ের গাড়িটা ছিল খানিকটা সামনের দিকে, অপেক্ষাকৃত ফাঁকা জায়গায়। ফলে ওর গাড়ির সামনে ধীরে ধীরে হলেও চলা সম্ভব। কিন্তু রিয়ানদের গাড়িটা, সেটা যেন ঢুকে পড়েছে এক নিঃশব্দ কুয়াশার ফাঁদে। চারিপাশে কেবল গাড়ির হর্ন, ক্লান্ত মুখ আর ধুলোর গন্ধে ভরা এই ধোঁয়াটে বিকাল। একটার গায়ে ঠেকিয়ে দাঁড়ানো আরেকটা, মাঝখানে সিএনজি, মোটরসাইকেল, ভ্যান, সবকিছু মিলিয়ে যেন একদম বন্ধ আধার। আয়ান গাড়ির জানালার কাজটা খানিকটা নামিয়ে দেয়। হঠাৎই বাইরের শব্দগুলো যেন ঝাঁপিয়ে পড়ে তার উপর। পাশের গাড়িতে একটা শিশু কাঁদছে। রাস্তার পাশে দাঁড়ানো একজন ভিক্ষুক গাড়ির কাছে টোকা দিচ্ছে। দূরে কোথাও হকারের গলায় ছাপা কাপড়ের ডাক। জ্যামের দমবন্ধ কোষে ধরা পড়েছে গাড়িটার চারিপাশে ঝলসে ওঠা ধাতব গন্ধ, আর কাচের ভিতর জমে ওঠা গুমোট বাতাসে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিয়ান কাচের দিকে তাকিয়ে বসে আছে। একে তো তীব্র জ্যাম, তার উপর সে বসে আছে ঠিক দুটো মেয়ের মাঝখানে। বাম পাশে ত্রিধা, ডান পাশে রিধিমা। দুজনেই চুপ, কিন্তু নিঃশব্দের মধ্যে অস্বস্তির হাওয়া ঘুরে বেড়াচ্ছে। রিধিমা জানালার বাইরে তাকিয়ে আছে, চোখে একরকম বিরক্তি। ত্রিধা ব্যাগে হাত ঢুকিয়ে বারবার ফোনটা বের করে দেখছে, যেন তাতেও কিছুটা স্বস্তি খুঁজে পায়। রিয়ান চোখ বন্ধ করে মাথাটা সিটের উপরে ঠেকায়। মনে হচ্ছে গাড়ির ভেতরের অক্সিজেন শেষ হয়ে আসছে।
ওর কাজ ছুঁয়ে আছে দুজনের, কিন্তু তাতে কোনো উত্তাপ নেই, শুধু ভারী অস্বস্তিকর একটা অস্বস্তি। এই নীরবতা যেন কথা বলছে, না বলা কথা চাপা রাখ, চোরাস্রোতের মতো কোনো টানাপোড়ান। নীরবতা ভেঙে চোখে একরাশ বিরক্তি নিয়ে কাঠখোট্টা গলায় ত্রিধা বলে উঠল, একে তো এই অসহ্য জ্যাম, তার উপরে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মানুষ কি আর পাথর? কিছু খেতে না পেলে আমি কিন্তু মরে যাব বলে দিলাম। তার গলায় এক ধরনের কড়া রোগ, আবার ভেতরে কোথাও যেন ক্লান্তির ছোঁয়া। সিটে পেছন দিকে হেলে পড়ে সে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকায়, মুখ যেন বোঝা যাচ্ছে সবকিছুর জন্য রিয়ানই দায়ী। ত্রিধা এক নাগাড়ে ধাক্কাতে থাকে চোখ বন্ধ করে বসে থাকা রিয়ানকে, প্রথমে কাঁধে তারপর বুকের কাছে, একটা রাগের ছন্দেই যেন। এই হারামখোর, এই শালা, উঠ, এখনই উঠ। তার কণ্ঠস্বর গলা ফাটিয়ে উঠছে না ঠিক, কিন্তু এতটাই সোজাসাপটা কাটার মতো খোঁচা দিচ্ছে গাড়ির নিস্তব্ধ ভেতরটায়। রিয়ান নড়ছে না, যেন ঘুমিয়ে নেই, বরং নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে। ত্রিধা এবার আর তাল সামলাতে পারে না, হাত মুষ্টিবদ্ধ করে সজোরে ঘুষি মারে রিয়ানের হাঁটুতে। মরেছিস নাকি বাল? ধপ করে রিয়ানের চোখ খুলে, একটু ভয় বা চমক নেই চোখে, শুধু বিরক্তি। সে ধীরে মাথা ঘোরায়, ত্রিধার দিকে তাকায়, চোখে তীব্র কণ্ঠহীন প্রশ্ন, কি হয়েছে? জব্বর খিদে পেয়েছে ভাই। তুই চাইলে আমাকে টেস্ট করতে পারিস। ওহ রিয়েলি? ইয়েস হানি, প্লিজ টেস্ট মি, ইট মি অ্যান্ড অ্যাট লিস্ট কিল মি। এই আমি খিদে মরে যাচ্ছি আর তুমি শালা রোমান্স নিবেদন করছো? তোমার রোমান্সের থোবরা লাথি। রিধিমা মুখ টিপে হেসে ফেলে, তবে ঠোঁটের কোণে সেই হাসিটা যেন বিষাদের ধারে খচিত। রিয়ান ত্রিধার দিকে না তাকিয়ে বলে, একবেলা না খেলে কেউ মরে না নিশ্চয়ই। আমি মরবো? আমার এক্ষুনি খেতে হবে, জলদি খাবার চাই আমার। রিধিমা এবার যেন চুপ থাকতে পারে না, অস্থির গলায় বলে উঠল, খাবে কি করে বলো? সব খাবার তো নির্ভাইয়ার গাড়িতে, আর এই জ্যামে তো ওদের গাড়িটা একেবারে চোখের বাইরে চলে গেছে। তার গলায় উদ্বেগ, কণ্ঠে একটা চাপা অসহায়তা মিশে আছে, গরমে ভেজা চুল কপালের গায়ে লেগে আছে, চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। ত্রিধা মুখ ঘুরিয়ে তেড়ে ওঠে, তাহলে কি করবো এখন? গাড়ি উড়িয়ে চলে যাব নাকি? সকাল থেকে এই গাজারের প্ল্যানিং, আর এখন দেখ কি অবস্থা। রিয়ান ঠোঁট চেপে বসে থাকে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু জানালার বাইরে রাস্তার এক ফালি গাছের ডালিতে পাখি বসেছে, সেটার দিকে তাকিয়ে থাকে নির্বাকভাবে, যেন এই ঝগড়া ক্লান্তি সবকিছুর বাইরে সে। রিধিমা এবার হালকা গলায় বলে, এক কাজ করা যায়, দেখো আশেপাশে দোকান আছে, যদি কিছু পাওয়া যায় তুমি একটু দেখে আসো। ত্রিধা রেগে যায়, বলে, নাকের পাটি হালকা লাল হতে থাকে, তেজি কণ্ঠে বলে, আমি যাব, এই রোদের মধ্যে আমি খাবার আনতে নামবো, আর ও বসে বসে হিমশীতল ভাব মারবে। না গেলে তোর এই টেপ রেকর্ডার বন্ধ কর। আমি নামছি না, একদম না, এই ধুলোবালি গন্ধের মাঝে। তোরে ঝামেলা বাদ দিয়ে নীরকে কল লাগা, তাই তো হয়। আয়ানের কথার কোন টেনে ত্রিধা এবার রাগ আর ক্লান্তি গিলে এক প্রকার হাল ছেড়ে দিয়ে বলে ওঠে, একদম ঠিক। অ্যান্সিরে একটু কল লাগাতো, দেখিও গাড়ি নিয়ে কত দূর গেছে। গলার স্বরে একরকম হালকা অনুরোধের ছাপ, কিন্তু চোখে মুখে সেই পুরনো রাগ এখনো ঝলসে আছে। ভিতরের গরম হাওয়া, জ্যামের দমবন্ধ পরিস্থিতি আর ক্ষুধার তাড়না সব মিলে যেন মুহূর্তটা এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। রিয়ান মোবাইলটা পকেট থেকে বের করে ধীরে সুস্থে স্ক্রিনে তাকিয়ে থাকলো এক মুহূর্ত, তারপর নীরের নামটায় আঙ্গুল ঠেকালো। চারিপাশে গাড়ির হর্ন, পাশের রাস্তায় বিক্রেতার হাঁকডাক, পেছনের শিশুর কান্না, সবকিছু থেমে গেল যেন এই ফোন কলের অপেক্ষায়। স্ক্রিনে লেখা উঠলো, কলিং ভাই। রিধিমা এক পলক রিয়ানের দিকে তাকালো, কিছু বলতে গিয়েও থেমে গেল। ত্রিধা এবার যেন আর ধৈর্য রাখতে পারছে না, নিজের ঠোঁট কামড়ে বলল, অ্যান্সি যদি ফোন না ধরেন, আমি সত্যি বলছি নেমে হেঁটে চলে যাব। পেছনে যেটুকু রাস্তা গেছে তাতেই কোনো খাবার পেয়ে যাব, তাতে অন্তত কারো মুখ না দেখতে হয়। রিয়ান শান্ত গলায় বললে, ধরবে, একটু ধৈর্য ধর। ঠিক তখনই ফোনের রিংটা থেমে গেল, স্ক্রিনে ভেসে উঠল ভাই কলিং। রিয়ান একটু না চমকে কলটা ধরল, হেয়ালি কণ্ঠে বলে, কি করছো ব্রো? ওপাশ থেকে ভেসে এলো নীরের গলা, চিরচেনা ঢং, কিন্তু তারপরের কথাটা এমন যে মুহূর্তে গাড়ির গরম হাওয়ার চেয়েও গা জ্বালিয়ে দেয়। তোর বোনের সাথে আরেক রাউন্ডের প্ল্যান। ভ্যাপাচাকা খেয়ে যায় রিয়ান, কোন প্রশ্নের কি উত্তর বুঝে উঠতে পারে না। মুহূর্তে যেন বুকের ভেতর কিছু একটা ধাক্কা লাগে, মাথায় ঝাঁঝা করে উঠে, চোখের সামনে ঝাপসা। দুপাশ থেকে ত্রিধা আর রিধিমা তাকিয়ে আছে ওর মুখের দিকে, যেন ঠিক তখনই কিছু আঁচ করতে চাইছে। রিয়ান চুপ করে থাকে, কল কানে ধরে ঠোঁট দুটো কেঁপে ওঠে একরকম বিস্ময়ে, তারপর জোরে না হেসে গলার নিচে জমে থাকা একরাশ রাগ আর বিরক্তি নিয়ে বলে,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।